আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রামে। আজকে আমরা পড়ব উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে, কোষের গঠন। কোষের গঠন চ্যাপ্টারটি অনেক বড় একটি চ্যাপ্টার এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় রিসেন্ট ইয়ারগুলোতে কোষের গঠন থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষা না, সেই সাথে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের পরীক্ষা, এরপরে হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা, এগুলোতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এই চ্যাপ্টারটি থেকে। তো এই চ্যাপ্টারে এত ইনফরমেশন থাকার কারণে তোমাদের সুবিধার্থে আমরা চ্যাপ্টারটিকে দুভাগে ভাগ করে দিয়েছি। চ্যাপ্টারটির প্রথম অংশে আজকের ক্লাসে আমরা পড়ব সাইটোপ্লাজমে থাকা বিভিন্ন অঙ্গাণু, কোষ প্রাচীরের গঠন এবং সেই সাথে বিভিন্ন প্লাজমা মেমব্রেনের মডেল এবং লাস্টে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ আমরা ক্রোমোজোমের আগ পর্যন্ত এই চ্যাপ্টারের যতটুকু অংশ রয়েছে তা আজকে পড়ে শেষ করে ফেলতে পারবো। আজকের ক্লাসের যদি গুরুত্বপূর্ণ টপিক অথবা বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এমন যদি প্রশ্ন করা হয়, তাহলে আমাদের মাথায় সবার আগে আসা উচিত মাইটোকন্ড্রিয়ার কথা। বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা জানতে পেরেছি মাইটোকন্ড্রিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন এসেছে, তারপরে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে প্লাস্টিড থেকে, এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফ্লুইড মোজাইক মডেল থেকে 2019 সালের ডেন্টাল ভর্তি পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল। রাইবোজোম থেকে প্রশ্ন এসেছে 2011 সালে, গলজি বস্তু থেকে প্রশ্ন এসেছে ডেন্টাল 2019-20 সেশনে এবং সাথে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2019-20 সালেও। আর নিউক্লিয়াসের গঠন থেকে অ্যাজ এ হোল প্রশ্ন এসেছে আমরা যদি খেয়াল করি 2009-10 সালে, আর রিসেন্ট ইয়ারের মধ্যে হচ্ছে 2014-15 এবং 2016-17 সেশনের ভর্তি পরীক্ষায়। সবকিছু নিয়ে আমরা কথা বলবো, তবে প্রথমে জানতে হবে কোষ কি। কোষ নিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি কথা বলেছিলেন বা যাকে আমরা হচ্ছে কোষের আবিষ্কারক বলি, তার নাম হচ্ছে রবার্ট হুক। তার বইয়ের নাম মাইক্রোগ্রাফিয়া, এটি আসতে পারে, তাই আমরা এখানে অ্যাড করে দিয়েছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কোষবিদ্যার জনককে, তুমি অবশ্যই আনসার করে আসবে রবার্ট হুক। তবে খেয়াল রাখবে, যদি প্রশ্নে বলা হয় যে আধুনিক জনককে, আধুনিক জনকের যদি নাম উল্লেখ করে দেওয়া থাকে, তখন আমরা রবার্ট হুক দাগাবো না। তখন আমরা ট্রাই করব অপশনের ভিতরে কার্ল পি সোয়ানসন এই নামটি খুঁজতে। যদি এই নামটি অপশনে না থাকে, যদি অপশনে রবার্ট হুক থাকে, তাহলে আমরা রবার্ট হুক দাগিয়ে দিয়ে আসব। কিন্তু যদি কার্ল পি সোয়ানসন থাকে এবং প্রশ্নে যদি আধুনিক জনক কথাটি উল্লেখ করা থাকে, অবশ্যই আমরা কার্ল পি সোয়ানসনই কিন্তু দাগাবো। আচ্ছা, এবার আসি কিছু সংখ্যাগত আর মজার কিছু তথ্য, যেগুলো হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীতে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম এবং এটি কেবলমাত্র একটা কোষ দিয়ে কিন্তু গঠিত। মানব দেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে, ইউ গেসড ইট, মোটর নিউরন। মোটর নিউরন কি? আসলে আমাদের বডিতে নিউরন কিন্তু হচ্ছে 3 ধরনের থাকে। মানব দেহে নিউরন হচ্ছে 3 ধরনের। কি কি? এক হচ্ছে সেন্সরি নিউরন বা হচ্ছে সংবেদনী স্নায়ু, আবার যদি আমরা কথা বলি চেষ্টীয় নিউরন বা হচ্ছে মোটর নিউরন, আর সাথে হচ্ছে মিক্সড স্নায়ু বা মিশ্র স্নায়ু আমরা যাদেরকে হচ্ছে বলি। তো এই যে মোটর নিউরনটা হয় প্রায় হচ্ছে 1.37 মিটার লম্বা। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে ক্ষুদ্রতম আদি কোষকে, আমরা মাথায় রাখবো উত্তর হচ্ছে মাইকোপ্লাজমা। আবার যদি প্রশ্ন করা হয় যে এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ কাকে বলা হয়, তখন একটি শৈবালের নাম আমরা কিন্তু দাগিয়ে দিয়ে আসবো। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে কোষ মতবাদে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে কোষের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। যেমন জিন নামের একজন বিজ্ঞানী বলেছিলেন যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। ঠিক আছে, তো এরকম করে আবার হচ্ছে কোষবিদ্যার জনক রবার্ট হুকের নিজস্ব কিছু সংজ্ঞা ছিল। তো সবকিছু বাদ দিয়ে আমরা কোষ মতবাদ সম্পর্কে যখন জানার চেষ্টা করব, তখন আমরা দেখব 3 জন বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী জ্যাকব স্নেইডেন, প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান এবং হচ্ছে আরেকজন বিজ্ঞানী ছিলেন রুডলফ ভার্চু। ওনারা কোষ সম্পর্কে কিছু হচ্ছে মতবাদ দেন। আমরা যদি জানার চেষ্টা করি, এখানে দেখব কোষ মতবাদে কোষকে অনেক কিছুর একক বলা হয়েছে। কোষকে বলা হয়েছে জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। একটু এই কথাগুলো কিন্তু হচ্ছে মাথায় রাখতে হবে। এই ওয়ার্ডগুলো হচ্ছে অবজেক্টিভ আসার জন্য একদম কিওয়ার্ড। এই কিওয়ার্ড থেকে কিন্তু হচ্ছে অবজেক্টিভ আসে। তাহলে কোষ কি? কোষ হচ্ছে
জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। কোষ হচ্ছে জীবনের মৌলিক একক। তার উপরে কোষ হচ্ছে বংশগতির একক। এবং আমরা জানি সব প্রকার জীবই এক অথবা একাধিক কোষ দ্বারা হচ্ছে গঠিত হয়, এবং এই যে কোষটা থাকে, এই যে নতুন কোষটা, সেটা অবশ্যই কি পূর্ব সৃষ্ট কোনো কোষ থেকে কিন্তু হচ্ছে তৈরি হয়। এবার আমরা কিছু কোষের মধ্যে একটু পার্থক্য জেনে নেই। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই পোর্শনটুকু খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমেই জানবো দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্য। আমরা বইয়ের ভাষায় না বলে একদম সিম্পল ভাবে যদি বলি, দেহকোষ কি করে? দেহকোষ আমাদের দেহ গঠনের জন্য অংশগ্রহণ করে, তাই তো? আমাদের যে সম্পূর্ণ দেহ রয়েছে, সম্পূর্ণ দেহ গঠন করতে কি অংশগ্রহণ করে? দেহকোষ। জনন কোষ কি করে? জনন কোষ হচ্ছে আমাদের যে বংশবৃদ্ধি, এই বংশবৃদ্ধির জন্য প্রধানত যে কোষটি কাজ করে তাকে হচ্ছে আমরা জনন কোষ বলছি। আচ্ছা, দেহকোষ কেমন হয়? দেহকোষে হচ্ছে ডিপ্লয়েড হয়, অর্থাৎ ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। যদি আমরা হিসাব করি জনন কোষের জন্য আমরা জানি জনন কোষ সবসময় কি হয়? হ্যাপ্লয়েড হয়। এরপর আমাদের জানতে হবে কোথায় কোন বিভাজন প্রক্রিয়া ঘটে। আমরা জেনে নিই দেহকোষে সবসময় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন হচ্ছে দেহকোষ পরিণত করে। আর জনন কোষের ক্ষেত্রে কি হয়? জনন কোষের ক্ষেত্রে হচ্ছে মিওসিস বিভাজন ঘটে, এজন্য হ্যাপ্লয়েড শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্যটাও আমাদের একটু পড়ে নিতে হবে। আমরা জানি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর রয়েছে, যেটা হচ্ছে সেলুলোজ নির্মিত। আমরা অ্যাজ এ হোল কোষ প্রাচীর নিয়ে ক্লাসের পরবর্তী যে পোর্শনগুলো আছে সেগুলোতে আলোচনা করব। প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষের একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষে একটি বড় কোষ গহ্বর বিদ্যমান থাকে, আর প্রাণী কোষে সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না। যদি আমরা বলি সেন্ট্রোসোমের কথা, উদ্ভিদ কোষে কখনো সেন্ট্রোসোম থাকে না, কিন্তু প্রাণী কোষে কিন্তু সেন্ট্রোসোম থাকে। আরো একটা মজার বিষয়, উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, আর প্রাণীর কোষে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, মূলত হচ্ছে গ্লাইকোজেন, এবং সাথে হচ্ছে চর্বি জাতীয় পদার্থ। এবার আমরা চলে আসি আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য দেখব আমরা। আদি কোষ বলতে আমরা মূলত সেই কোষগুলোকে বুঝাই যাদের ক্ষেত্রে হচ্ছে কি হয়, আদি কোষে নিউক্লিয়াসটি হচ্ছে সুগঠিত হয় না, আর প্রকৃত কোষে সাধারণত হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত হয়। এটি হচ্ছে প্রধান পার্থক্য। আমরা যদি একটু খেয়াল করি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর দিকে যদি আমরা তাকাই, আদি কোষে সকল ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে অনুপস্থিত, কেবলমাত্র রাইবোজোম বাদে। রাইবোজোম হচ্ছে একটি ব্যতিক্রম। তার পাশেই যদি আমি প্রকৃত কোষের দিকে তাকাই, সব ধরনের অঙ্গাণু এখানে উপস্থিত রয়েছে। আদি কোষের ক্ষেত্রে কোষ বিভাজন পদ্ধতি হয় অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কেমন কোষ বিভাজন পদ্ধতি? একটি কোষ মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে যাচ্ছে, এভাবে দ্বিবিভাজন পদ্ধতিতে তারা কি করে? কোষ বিভাজন করে। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে ব্যাপারটি এতটা সোজা না। সেখানে মাইটোসিস এবং মিওসিস নামের জটিল যে কোষ বিভাজন প্রক্রিয়া আছে সেটা কিন্তু হয়। যেমনটি বলেছিলাম, নিউক্লিয়াসের জন্য আদি কোষের নিউক্লিয়াস কি হবে? একদমই হচ্ছে সুগঠিত হবে না। প্রকৃত কোষের নিউক্লিয়াস অবশ্যই সুগঠিত হবে। যদি খেয়াল করি হচ্ছে রাইবোজোমের কথা, রাইবোজোম যেহেতু আমরা জানি এটি আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে, তবে রাইবোজোম অবশ্যই হচ্ছে আলাদা আলাদা হবে। আদি কোষে যে রাইবোজোম থাকে প্রকৃত কোষে তো সে রাইবোজোম থাকবে না। এখন রাইবোজোম আদি কোষের জন্য হয় 70S ধরনের এবং হচ্ছে প্রকৃত কোষের জন্য হয় 80S ধরনের। এবার চলে আসি ডিএনএর জন্য। আমরা জানি প্রকৃত কোষ বা মানব কোষ বা হচ্ছে উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ রয়েছে, এই প্রকৃত কোষগুলোতে ডিএনএ কেমন গঠন করে? ডিএনএর গঠনটা হয় ডাবল হেলিক্স, তাই না? ডাবল হেলিক্স বা আমরা যদি বলি হচ্ছে দ্বিসূত্রাকার। আমরা ডিএনএর গঠন, ডিএনএর প্রতিলিপন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, আরএনএ রিলেটেড যত কথাবার্তা আছে, এটি আজকের ক্লাসের যে সিকুয়াল ক্লাস হবে, অর্থাৎ হচ্ছে কোষের গঠনের দ্বিতীয় যে অংশ হবে, সেই দ্বিতীয় অংশে আমরা অনেক চমৎকারভাবে এক্সপ্লেইন করে পড়ব। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ডিএনএ হয় প্রকৃত কোষের জন্য হচ্ছে সূত্রাকার, আর আদি কোষের জন্য ডিএনএ হয় হচ্ছে বৃত্তাকার। আরও একটি বিষয় জানতে হবে, আদি কোষে শ্বসন প্রক্রিয়া হয় অবাধ শ্বসন। অবাধ শ্বসনের মাধ্যমে কি হয়? অবাধ শ্বসনের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হয়। অসম্পূর্ণ জারণ হয়ে কি তৈরি করে? অসম্পূর্ণ জারণের মাধ্যমে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে। সেই জায়গায় সবাধ শ্বসন হয় হচ্ছে প্রকৃত কোষে। সবাধ শ্বসনের 3টি ধাপ রয়েছে, গ্লাইকোলাইসিস, এরপরে হচ্ছে ক্রেবস চক্র, এবং সাথে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর মাধ্যমে আমাদের দেহে
বা উদ্ভিদ দেহে শক্তি তৈরি হয়। উদ্ভিদ দেহে আগে জানা যেত যে 38টি এটিপি তৈরি হয়, বর্তমানে হাসান স্যারের বই অনুযায়ী আমরা জানতে পারি 36টি এটিপি উৎপন্ন হয়। আচ্ছা, এবার যদি আমি চলে আসি পুষ্টি প্রক্রিয়াতে। আদি কোষে সাধারণত পুষ্টি প্রক্রিয়া কেমন হয়? পুষ্টি প্রক্রিয়াটা হয় হচ্ছে শোষণ পদ্ধতি। পরিবেশ থেকে বিভিন্ন বস্তু বা খনিজ লবণ সরাসরি হচ্ছে এরা শোষণ করতে পারে। প্রকৃত কোষের জন্য অবশ্যই শোষণ একটি অপশন, বাট সেই সাথে আত্তীকরণ এবং সালোক সংশ্লেষণ। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, সূর্যের যে রশ্মিটি রয়েছে সেই রশ্মিটিকে কি করে গাছ নিজের দেহে আত্তীকৃত শক্তিতে হচ্ছে পরিণত করতে পারে। এবার আমরা জানবো হচ্ছে কোষ প্রাচীর নিয়ে। কোষ নিয়ে তো অনেক কিছু জেনে ফেললাম, প্রাইমারি আমাদের আইডিয়া হলো। তো এই কোষকে যে প্রোটেকশন দেয় তাকে নিয়ে কিছু জানতে হবে না? অবশ্যই। কোষ প্রাচীরের আবিষ্কারক কে ছিলেন? কোষ প্রাচীরের আবিষ্কারক ছিলেন রবার্ট হুক। এবং দেখো দুইটা পয়েন্ট আমি এখানে আলাদা করে একটু দাগিয়ে দিয়েছি যে ছত্রাকের কোষ প্রাচীর সাধারণত কি নির্মিত? কাইটিন নির্মিত। এবং ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর রয়েছে সেটি কি দিয়ে গঠিত? সেটি হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। এই দুটি ইনফরমেশন থেকে বিগত বছরগুলোতে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। এবার যদি আমরা একটু জানার চেষ্টা করি আসলে কোষ প্রাচীরের কাজটা কি। প্রথম কথা, কোষকে অবশ্যই একটা নির্দিষ্ট আকৃতি ধারণ করতে হেল্প করে। আমরা জানি কোষের বিভিন্ন আকৃতি রয়েছে, গোলাকার রয়েছে, তারকাকার কোষ আমরা পাই, নিউরনের আকার যেমন নেফ্রনের আকারই আবার হচ্ছে তেমন না। সো কোষকে একটা হচ্ছে নির্দিষ্ট আকৃতি দিতে হেল্প করে কে? কোষ প্রাচীর। আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি বাইরের পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে কে? কোষ প্রাচীর। তার মানে কোষ প্রাচীর কি করছে? কোষ প্রাচীর একটা ডিফেন্সিভ মেকানিজম হিসেবে কাজ করছে। ডিফেন্সিভ মেকানিজম হিসেবে কাজ করার পাশাপাশি সে কি করে? কোষের প্রয়োজনীয় শক্তি এবং হচ্ছে দৃঢ়তা প্রদান করে। এবার কোষগুলোকে তারা কি করে? আশেপাশে অনেকগুলো কোষ ছড়ানো আছে, এই কোষগুলোকে তারা কি করতে পারে? পরস্পর থেকে হচ্ছে পৃথক করে ফেলতে পারে। সেই সাথে আমাদের জানতে হবে কোষ প্রাচীরে থাকা যে প্লাজমা ডেসমাটা সে কি হিসাবে কাজ করে? সে হচ্ছে বহি এবং যে অন্ত উদ্দীপনার পরিবাহক হিসেবে কাজ করে। বহি মানে কোষের বাইরে যে হচ্ছে সিগন্যালগুলো আছে সেগুলো কোষের ভিতরে নিয়ে আসা, বা কোষের ভিতরে যে সিগন্যালগুলো আছে সেগুলো কোষের বাইরে বের করে দেওয়া, এই কাজগুলো যে করে তাকে হচ্ছে আমরা উদ্দীপনা পরিবাহক বলে থাকি। আচ্ছা, আরেকটা বিষয়, যে গৌণ প্রাচীরটি থাকে, কোষ প্রাচীরের কিছু অংশ তো আমরা একটু পরেই পড়ব, যে গৌণ প্রাচীরটি থাকে সেটি পানি এবং গ্যাসের জন্য সাধারণত হচ্ছে অভেদ্য হয়, অর্থাৎ এর মধ্যে দিয়ে পানি এবং গ্যাস পাস করতে পারে না। আমরা চলে আসি কোষ প্রাচীরের ভৌত গঠন। আমাদের স্ক্রিনে ঠিক বাম পাশে আমরা সরাসরি হচ্ছে একটা কোষ প্রাচীরের গঠন দেখতে পাচ্ছি। দেখছি একটি কালো লম্বা হচ্ছে একটি মধ্য পর্দা দেখতে পাচ্ছি, তার গায়ে লাগানো হচ্ছে প্রাথমিক প্রাচীর, তার গায়ে লাগানো হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। আবার কোষ প্রাচীরের ঠিক মাঝে মাঝে কয়েকটা জায়গায় আমরা একটু ফাঁকা স্থান দেখতে পাচ্ছি যেখানে শুধুমাত্র মধ্য পর্দা আছে কোষ প্রাচীরের, আর বাকি যে অংশ আছে সেই বাকি অংশগুলো হচ্ছে নেই। সেই যে ফাঁকা জায়গাটা বা একটা কূপের মতো একটা খালি অংশ যে তৈরি হয়েছে তাকে আমরা বলছি পিট পেয়ার বা পিট মেমব্রেন অথবা হচ্ছে কূপ এলাকা। আচ্ছা, প্রথমে আমরা মধ্য পর্দা নিয়ে কথা বলি। মধ্য পর্দাটা কি? মধ্য পর্দা হচ্ছে দুইটা কোষের মধ্যবর্তী একটি সাধারণ পর্দা। এটি কি দিয়ে গঠিত হয়? এটি গঠিত হয় হচ্ছে পেপটিক অ্যাসিড দিয়ে। এটিতে পেপটিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি থাকে। কোত্থেকে আসে? সাইটোপ্লাজম থেকে আসা যে ফ্র্যাগনোপ্লাস্ট থাকে এবং গলজি বডি থেকে আসা যে পেকটিন জাতীয় ভেসিকল থাকে, তারা পরস্পরের সাথে মিলে একটি মধ্য পর্দা সৃষ্টি করে। এরপরে যদি আমরা খেয়াল করি এই যে মধ্য পর্দাটা এটা কখন গঠন হওয়া শুরু হয়, আমরা যদি মধ্য পর্দা বা প্রথম স্তরের 1 নম্বর পয়েন্ট একটু খেয়াল করি, মাইটোটিক কোষ বিভাজনের যে টেলোফেজ পর্যায়ে থাকে সেই টেলোফেজ পর্যায়ের শুরুতে এই মধ্য পর্দা কিন্তু গঠন হওয়া অলরেডি স্টার্ট হয়ে যায়। এই গেল হচ্ছে আমাদের একদম মধ্য পর্দা সম্পর্কে যতটুকু মেডিকেল ভর্তি পরীক্ষায় জানা প্রয়োজন ততটুকু ইনফরমেশন আমরা জেনে ফেললাম। এরপরে যদি আমরা আসি প্রাথমিক কোষ প্রাচীর। প্রাথমিক কোষ প্রাচীরের জন্য আমরা যদি একটু খেয়াল করি, প্রথমেই জানতে হবে যে এটি কি দিয়ে গঠিত। কোষ প্রাচীরের যতগুলো স্তর রয়েছে আমাদের প্রথম কনসার্ন হবে জানা যে প্রাথমিক যে কোষ প্রাচীর কিংবা মধ্য পর্দা কিংবা সেকেন্ডারি কোষ প্রাচীর, প্রত্যেকটা প্রাচীর আসলে মেনলি কি দিয়ে হলো গঠিত হচ্ছে। তো আমরা অলরেডি হচ্ছে মধ্য পর্দাটা জেনে ফেলছি। প্রাথমিক কোষ প্রাচীরের জন্য আমাদের জানতে হবে এখানে ইউজ হয় পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই 4টি পদার্থ দিয়ে আমাদের প্রাথমিক কোষ প্রাচীর গঠিত। এখন এখানে একটু কথা আছে, এখানে এই যে
কোষ প্রাচীরের যে গঠনটা, এই কোষ প্রাচীর বা প্রাথমিক কোষ প্রাচীরের যে গঠনটা, এখানে একটা ক্রস লিঙ্ক কাজ করে। এই ক্রস লিঙ্কটার নাম হচ্ছে জাইলোগ্লুক্যান। এই জাইলোগ্লুক্যান নামের এক ধরনের হেমিসেলুলোজ এই প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। এটি একটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এরপর যদি আমরা চিন্তা করি সেকেন্ডারি কোষ প্রাচীর, সেকেন্ডারি কোষ প্রাচীর আমরা যদি একটু সেকেন্ডারি কোষ প্রাচীরের দিকে তাকাই, আমরা দেখব এটি হচ্ছে 3 স্তর বিশিষ্ট এবং এটি হচ্ছে সবচেয়ে পুরু, যদি আমরা বলি কোষ প্রাচীরের গঠনের মধ্যে সবচেয়ে পুরু যে অংশটা, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে এই সেকেন্ডারি প্রাচীর। আচ্ছা, এটি 3 স্তর বিশিষ্ট এবং এর যে দৈর্ঘ্য বা এর যে আমরা যদি বলি, দুঃখিত, এর যে হচ্ছে ব্যাপ্তি রয়েছে সেটি হচ্ছে প্রায় 5 থেকে 10 মাইক্রোমিটার। এটি মেইনলি কি দিয়ে গঠিত, এই যে কোষটায়, এই কোষ প্রাচীরে হচ্ছে প্রচুর পরিমাণে লিগনিন রয়েছে। এখন কিছু জায়গায় সেকেন্ডারি কোষ প্রাচীর পাওয়া যায় না। আমাদের মাথায় রাখতে হবে যে কোষগুলো হচ্ছে ভাজক কোষ, ভাজক কোষ বলতে আমরা বুঝাই বিভাজন ক্ষমতা সম্পন্ন যে কোষ রয়েছে তাদেরকে তো আমরা ভাজক কোষ বলি। ভাজক কোষ এবং অধিক মাত্রায় যে কোষগুলোতে হচ্ছে বিপাকীয় প্রক্রিয়া ঘটে, সেখানে কখনোই সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। কারণটা কি, ভাজক কোষের ক্ষেত্রে এরা কি হয়, এরা প্রায় রেগুলার বেসিসে হচ্ছে এদের বিভাজন করতে হয়। তাই এখানে যদি সেকেন্ডারি কোষ প্রাচীর তৈরি হয়, তাদের যে বিভাজন ক্ষমতা, এই বিভাজন ক্ষমতাটা কিন্তু হচ্ছে কমে যাবে। আবার যে কোষে হচ্ছে অধিক মাত্রায় বিপাকীয় প্রক্রিয়া হচ্ছে চলতে থাকে, সেই সব কোষের জন্য সেকেন্ডারি কোষ প্রাচীর থাকাটা খুব একটা সুবিধাজনক না। কারণ বাইরে থেকে ভিতরে পদার্থ আসবে, ভিতর থেকে বাইরে পদার্থ যাবে, একটা এক্সট্রা যদি হচ্ছে লেয়ার এখানে বিদ্যমান থাকে, তাও হচ্ছে সবচেয়ে পুরু লেয়ার, তাহলে কিন্তু বিপাকীয় প্রক্রিয়ার জন্য এটা হচ্ছে যথেষ্ট সমস্যার। এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, যে কোথায় সেকেন্ডারি কোষ প্রাচীর থাকে না, ভাজক কোষে থাকে না, এবং হচ্ছে অধিক মাত্রায় যে বিপাকীয় কোষগুলো রয়েছে তার মধ্যে থাকে না। এরপরে যদি আমরা চিন্তা করি হচ্ছে কূপ এলাকার কথা, আমরা অলরেডি বলে ফেলেছি যে এই কোষ প্রাচীরের গঠনের মধ্যে আমরা যদি হচ্ছে চিত্রের দিকে তাকাই, যে মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে, যেখানে আমরা অলরেডি হচ্ছে চিত্রে মার্ক করা আছে যে পিট পেয়ার। তো এই কূপ এলাকাটা কি, কূপ এলাকাটা হচ্ছে কোষ প্রাচীর তো খুবই শক্ত একটি আবরণ, তো এই শক্ত আবরণের মধ্যে সবচেয়ে পাতলা যে এলাকাটা, সেটাকে হচ্ছে হলো কূপ এলাকা বলা হয়। এবং কূপ দুটির মাঝখানে যে মধ্যপর্দা থাকে তাকে আমরা বলি হচ্ছে পিট মেমব্রেন। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া পিট মেমব্রেনটা আসলে কি, এটা কি মধ্যপর্দা নাকি প্রাথমিক কোষ প্রাচীর নাকি সেকেন্ডারি কোষ প্রাচীর, সবসময় মাথায় রাখবে পিট মেমব্রেন বলতে আমরা হচ্ছে মধ্যপর্দাকেই বুঝাই। আচ্ছা, এবং এই যে মুখোমুখি দুটি কূপ এরিয়া থাকে, একে আমরা বলি হচ্ছে হলো পিট পেয়ার। এবার আমরা কোষ প্রাচীরে যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো সম্পর্কে আরেকটু এলাবোরেটলি জানবো, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোষ প্রাচীরের যে টপিকটি, কোষ প্রাচীরের টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোষ প্রাচীরের যে প্রধান উপাদান, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজ আসলে কি, সেলুলোজ হচ্ছে একটি নিষ্ক্রিয় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের 2 ধরন হয়, হোমো পলিস্যাকারাইড, হেটেরো পলিস্যাকারাইড। এগুলো নিয়ে আমরা কোষ রসায়নের যে ক্লাসটি রয়েছে, কোষ রসায়নের ক্লাসে আমরা হচ্ছে আরো অনেক কিছু এলাবোরেটলি জানতে পারবো। ওইখান থেকেও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তাহলে কি পেলাম, যে সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান। এরপরে আমরা যদি জানার চেষ্টা করি যে নেক্সট যে পদার্থটা সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে পেকটিন। এই পেকটিন 3 ধরনের হতে পারে। এই 3 প্রকার পেকটিন হচ্ছে পেকটিক অ্যাসিড, পেকটিন এবং হচ্ছে প্রোপেকটিন। এই 3টি পেকটিনের নাম কিন্তু মনে রাখতে হবে। এরপরে যদি আমরা চিন্তা করি কোষ প্রাচীরের উপাদান হিসেবে কিছু কিছু জায়গায় হেমিসেলুলোজ পাওয়া যায়। তো কোন কোন হেমিসেলুলোজ পাওয়া যায়, জাইলান, ম্যানান, লুকান অ্যান্ড হচ্ছে গ্যালাক্টান, এই 4টি নাম কিন্তু মনে রাখতে হবে। রাসায়নিক গঠন যদি আমরা খেয়াল করি, একটা কোষ প্রাচীরের যদি আমি অ্যাজ এ হোল একটা কেমিক্যাল স্ট্রাকচার বানাই, ওই কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে 40% অর্থাৎ সবচেয়ে বেশি থাকবে হচ্ছে সেলুলোজ, তারপরে 30% সেকেন্ড হাইয়েস্ট থাকে হচ্ছে পেকটিন, এরপরে থাকে হচ্ছে 20% হেমিসেলুলোজ এবং 10% থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। কোষ প্রাচীর নিয়ে তো আমরা জেনে ফেললাম। এবার কোষ প্রাচীরের ভিতরে কি থাকে, কোষ প্রাচীরের ভিতরে থাকে হচ্ছে প্রোটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজম নিয়ে আমাদের এলাবোরেটলি কিছু কথাবার্তা জানতে হবে। প্রথমেই জানতে হবে যে কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজম নামকরণ করেছেন। প্রোটোপ্লাজম নামকরণ করেছেন বিজ্ঞানী পারকিনসে 1840 সালে। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে আখ্যায়িত করেছেন হাক্সলি নামের একজন বিজ্ঞানী।
প্রোটোপ্লাজমকে যদি আমরা সরাসরি হচ্ছে ইমাজিন করতে পারি যে প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম হচ্ছে একটি স্বচ্ছ কিংবা অর্ধস্বচ্ছ, এর কোনো বর্ণ নেই, এটি একটি জেলি সদৃশ পদার্থ, একে আমরা তরলও বলতে পারবো না, কঠিনও বলতে পারবো না, এর যে স্টেটটা, এই স্টেটটাকে আমরা বলি হচ্ছে অর্ধতরল, এবং তুমি যদি হাত দিয়ে ফিল করো দানাদার ফিল হবে, এবং এটি কি একটি কলের জাতীয় আঠালো পদার্থ। দেখো কতগুলো বৈশিষ্ট্য কিন্তু আমরা জানতে পারলাম, এবং বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। হয় কি মেডিকেল ভর্তি পরীক্ষায় এই বৈশিষ্ট্যগুলোকে সত্য মিথ্যার মধ্যে একটু করে হচ্ছে চেঞ্জ করে দেয়, যেমন হচ্ছে বর্ণহীনকে হচ্ছে কোন একটা বর্ণ বলে দিল, বা দানাদারের জায়গায় ছোট্ট করে সরয় লাগাই দিয়ে হচ্ছে অদানাদার বানায় দিল, ঠিক আছে, কলয়েডের জায়গায় অন্য কোনো একটা জাতীয় আঠালো পদার্থ বলে দিল। তো এই ধরনের চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। কোন প্রশ্নগুলোতে সত্য মিথ্যা রিলেটেড, যে প্রোটোপ্লাজমের জন্য কোনটি সত্য নয় বা প্রোটোপ্লাজমের জন্য আসলে কোনটি মিথ্যা, তো এই ধরনের সত্য মিথ্যা টাইপের প্রশ্নে চাইলেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটু চেঞ্জ করে দিলেই একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। সো আমাদের এই বিষয়গুলো হচ্ছে খুব ভালো করে হচ্ছে খেয়াল রাখতে হবে। আমরা যদি একটু দেখি প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য কি কি। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রথম কথা, এদের হচ্ছে মৃত্যু ঘটে, ঠিক আছে। নর্মাল যে অন্যান্য সজীব যে বস্তু রয়েছে তাদের মতো কি হয়, প্রোটোপ্লাজমেরও কিন্তু মৃত্যু ঘটে। এবার প্রোটোপ্লাজমের ভিতরে কতগুলো হচ্ছে জৈবিক প্রক্রিয়া হয়, খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, শ্বসন বৃদ্ধি, জনন ইত্যাদি যত ধরনের মেটাবলিক কার্যকলাপ আছে সেগুলো কিন্তু হচ্ছে প্রোটোপ্লাজম করে থাকে। এরপরে যদি আমরা মাথায় রাখি যে প্রোটোপ্লাজম কিন্তু পানি গ্রহণ এবং ত্যাগ করতে পারে। কোন প্রক্রিয়া প্রশ্নে আসে যে প্রোটোপ্লাজম কোন প্রক্রিয়ায় পানি গ্রহণ করে কিংবা পানি ত্যাগ করে, অভিস্রবণ প্রক্রিয়া। এবং প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যের একটা অন্যতম চমৎকার বিষয় হচ্ছে প্রোটোপ্লাজম কিন্তু বিভিন্ন যে বাইরের উদ্দীপনা বা উত্তেজনা, এই উদ্দীপনা বা উত্তেজনার ক্ষেত্রে রেসপন্স দেখায় বা উত্তেজনায় কিন্তু সাড়া দেয়। এখন এই প্রোটোপ্লাজমের ভিতরে কি হয়, এই ভিতরে যে পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ট্যাটিক বা স্থির অবস্থায় থাকে না। তারা কি করে, তারা হচ্ছে প্রোটোপ্লাজমের ভিতরে হচ্ছে চলাচল করে। এই যে চলন, একে আমরা বায়োলজির ভাষায় বলতেছি আবর্তন বা হচ্ছে সাইক্লোসিস। এই আবর্তন হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একমুখী আবর্তন এবং হচ্ছে বহুমুখী আবর্তন, দুঃখিত, একমুখী আবর্তন এবং হচ্ছে বহুমুখী আবর্তন। এখন একমুখী আবর্তনের ক্ষেত্রে কি হয়, কোষের ভিতরে যে গহ্বর থাকে সেই গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে এই যে হচ্ছে প্রোটোপ্লাজমের ভিতরের যে বস্তুগুলো রয়েছে সেগুলো হচ্ছে চলাচল করে এবং একটি নির্দিষ্ট পথে একদিকেই ঘুরতে থাকে। উদাহরণ আসে যে পাতাঝাঁচির কোষস্থ যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজমের চলনটা হচ্ছে একমুখী আবর্তন। এটি মেডিকেল ভর্তি পরীক্ষা 2010-এর প্রশ্নে কিন্তু এসেছিল। এরপরে যদি আমরা চিন্তা করি হচ্ছে বহুমুখী আবর্তন কি। বহুমুখী আবর্তন হচ্ছে যখন প্রোটোপ্লাজমে একের অধিক গহ্বর থাকে তখন এই প্রোটোপ্লাজমে অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে এরা আলাদা আলাদা পথে ঘুরতে থাকে। অর্থাৎ আমি সঠিকভাবে কোনো দিক নির্দেশনা বা সঠিকভাবে হচ্ছে কোনো পথের কথা উল্লেখ করতে পারছি না, এই পজিশনে আমরা একে বলি হচ্ছে বহুমুখী আবর্তন। উদাহরণটা পড়ে নিতে হবে। এই গেল হচ্ছে প্রোটোপ্লাজম নিয়ে কিছু কথাবার্তা। প্লাজমা মেমব্রেনে চলে আসি। প্লাজমা মেমব্রেন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। তাদের কারো মতবাদ সম্পূর্ণ ভুল বা কারো মতবাদ সম্পূর্ণ ঠিক এমনটা হচ্ছে বলা যায় না। প্রথম যিনি হচ্ছে স্যান্ডউইচ মডেল নিয়ে হচ্ছে কথা বলেছিলেন, দ্বিস্তরী স্যান্ডউইচ মডেল নিয়ে কথা বলেছিলেন, এই বিজ্ঞানীর নাম হচ্ছে ড্যানিয়েলি এবং ডেভসন। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই ড্যানিয়েলি ডেভসনের তৈরি করা স্যান্ডউইচ মডেলের পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা মাথায় রাখতে পারি ডি দিয়ে আর হচ্ছে ডি দিয়ে, দ্বিস্তরী ড্যানিয়েলি এবং হচ্ছে ডেভসন, দ আর ড কাছাকাছি দুটি বর্ণ, এটা দিয়ে আমরা হচ্ছে মনে রাখতে পারি। ডেভিড রবার্টসন প্রথম হচ্ছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস বা একক পর্দা সম্পর্কে কিছু ধারণা দেন। হিলার ও হফম্যান মাইসেলার মডেল প্রদান করেন। গ্রিন এবং ভ্যান্ডারকফ নামক দুজন বিজ্ঞানী প্রোটিন ক্রিস্টাল মডেল নিয়ে আলোচনা করেন। তবে এই পর্যন্ত আসা যত হচ্ছে প্লাজমা মেমব্রেনের যদি আমরা বলি মডেলের কথা, সবচেয়ে গ্রহণযোগ্য মডেল ছিল সিঙ্গার এবং নিকলসনের 1972 সালে আবিষ্কৃত ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেনের নামকরণ করেছিলেন কার্ল নাগেলি নামের একজন বিজ্ঞানী। এর কিছু অপর নাম রয়েছে, অপর নামের যে জায়গাটা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় প্রশ্নে প্লাজমা মেমব্রেন উল্লেখ করে না।
বেশিরভাগ সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন এই কথাগুলো হচ্ছে উল্লেখ থাকে। আবার দেখা যায় যে আমরা যদি খেয়াল করে দেখি অনেক সময় প্রশ্ন আসে এভাবে যে নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের অপর নাম নয়। দেখা গেল এই 3টা নাম দিয়ে দিল, সাথে হচ্ছে অন্য কোনো একটা নাম অ্যাড করে দিল। এটা এক ধরনের প্রশ্ন হতে পারে। আবার আরেক ধরনের প্রশ্ন হতে পারে যে নিচের কোনটা প্লাজমা মেমব্রেনের অপর নাম। আচ্ছা, কোষঝিল্লির সাধারণ পুরুত্ব হয় 70 থেকে 100 অ্যামস্ট্রং এর কাছাকাছি। আমাদের জানতে হবে কোষঝিল্লির কাজ কি। পাশেই দেখা যাচ্ছে আমরা হচ্ছে কোষঝিল্লির খুব বড় একটা ছবি দেখতে পাচ্ছি। এটা বাইরের যে বস্তু সেটাকে ভিতরে নিয়ে আসছে একটি গহ্বর তৈরি করে বা ভেসিকল তৈরি করে, আবার ভিতরের বস্তুকে বাইরে বের করে দিচ্ছে। আমরা ছবিটা থেকে কিন্তু অ্যাজ এ হোল একটু ধারণা পাই যে হচ্ছে কোষঝিল্লির আসলে কাজ কি। কোষঝিল্লির প্রথম কাজ হচ্ছে এরা তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। এবং এরা কি ক্ষরণ করতে পারে? এরা এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করতে পারে। এরা বিভিন্ন বৃহদাণু হচ্ছে সংশ্লেষ করতে পারে। আচ্ছা, এরা খাদ্য গ্রহণ করে। এখন খাদ্য যদি হচ্ছে কঠিন পদার্থ হয় তাহলে তারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন পদার্থ গ্রহণ করে এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু কোষের ভিতরে কিন্তু হচ্ছে নিয়ে আসে। প্লাস এরা যেটা করতে পারে স্নায়ু উদ্দীপনা বা সেন্সরি যে সিগন্যাল রয়েছে সেই সেন্সরি সিগন্যালকেও হচ্ছে সংবহন করতে পারে। কোষের বাইরে থেকে বিভিন্ন জৈবিক পদার্থ যেগুলো হচ্ছে আমাদের বডির যে মেটাবলিক কার্যকলাপ তাকে নিয়ন্ত্রণ করে, যেমন হচ্ছে নিউরোট্রান্সমিটার, এরপরে হচ্ছে হরমোন প্রভৃতি যে সাবস্টেন্স রয়েছে তার থেকে হচ্ছে তথ্য সংগ্রহ করতে পারে। এবং কোষঝিল্লির মধ্যে দিয়ে কি হয়, বস্তু স্থানান্তর করা হয়। এটি অভিস্রবণ প্রক্রিয়াও কিছু কাজ করতে পারে। এদের ব্যাপনের কিছু বিষয় রয়েছে, কোষের ভিতর থেকে বাইরে কোন পদার্থ যাবে, কোষের বাইরে থেকে ভিতরে কোন পদার্থ আসবে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কতটুকু হবে, সেই ব্যাপনের যে নিয়ন্ত্রণ এবং সমন্বয়টা কে করে? এই কোষঝিল্লি করে। এবার আমরা জানবো সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেলটি প্লাজমা মেমব্রেনের বিগত বছরগুলোতে এসেছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেই মডেলটি নিয়ে। এই মডেলটির নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। কেন একে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়? কারণ এই মডেলের ক্ষেত্রে যেটি হয় যে প্রথমত হচ্ছে একে ফ্লুইড কেন বলা হয়? ফ্লুইড বলা হয় কারণ এটি হচ্ছে কোনো কঠিন প্লাজমা মেমব্রেন না, বা এর অবস্থা যে কঠিন তাও না, এটি হচ্ছে তরলের মতো আচরণ করে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এই যে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো কি করে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট প্রদর্শন করে। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট প্রদর্শন করার কারণে একে হচ্ছে ফ্লুইডের মতো দেখা যায়। আর যে প্রোটিনগুলো রয়েছে এই প্রোটিনগুলো হচ্ছে আমরা যেমনটি দেখেছি যে ফ্লোরের যে মোজাইক থাকে, এই ফ্লোরের মোজাইকের মতো ছোট 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 জায়গায় এভাবে বিন্যস্ত থাকে। সো আমরা যদি উপর থেকে এর 3D মডেলটা দেখি আমাদের কাছে দেখে মনে হবে যে অনেকগুলো মোজাইকের কণার মতো কি ছড়িয়ে আছে, প্রোটিনগুলো হচ্ছে ছড়িয়ে আছে। এজন্য একে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এখন আমরা যদি বলি ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান কতটি? গাঠনিক উপাদান হচ্ছে 4টি: ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স এবং হচ্ছে কোলেস্টেরল। আমরা যদি খেয়াল করি ফসফোলিপিড বাইলেয়ারের ক্ষেত্রে এটি কি দিয়ে তৈরি? অবশ্যই ফসফোলিপিড দিয়ে তৈরি। মোট শুষ্ক ওজনের প্রায় 75 হচ্ছে লিপিড। এই ফসফোলিপিডের মধ্যে জটিল ফসফোলিপিড হিসেবে থাকে লেসিথিন এবং সবচেয়ে সরল ফসফোলিপিড হিসেবে থাকে ফসফোটাইডিক অ্যাসিড। এই যে জটিল এবং হচ্ছে সরল ফসফোলিপিড দুটোর নাম কিন্তু অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জানতে হবে, গুরুত্বপূর্ণ। এবার আসি যে মেমব্রেন প্রোটিনগুলো থাকে যাদেরকে আসলে আমরা মোজাইক কণা বলে অভিহিত করছি, সেই মেমব্রেন প্রোটিনগুলো হয় 3 ধরনের: ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এরপরে যদি আমরা হিসাব করি আর কি রয়েছে, হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স 2 ধরনের হতে পারে, গ্লাইকোপ্রোটিন হতে পারে, গ্লাইকোলিপিড হতে পারে। এগুলো আসলে কি? এগুলো আসলে হচ্ছে এক ধরনের চিনির স্তর হিসেবে হচ্ছে কাজ করে। আর যদি আমরা বলি কোলেস্টেরলের কথা, সাধারণত উদ্ভিদ কোষে কোলেস্টেরল আমরা দেখতে পাই না। কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরয়েড জাতীয় পদার্থ। এটা নিয়ে আমরা কোষ রসায়ন যে চ্যাপ্টার রয়েছে ওই কোষ রসায়ন চ্যাপ্টারে আরো এলাবোরেটলি জানবো। আপাতত আমরা এতটুকু জেনে রাখি যে প্রাণী কোষের যে ফ্লুইড মোজাইক মডেল প্লাজমা মেমব্রেন আছে সেখানে আমরা কি পারি? সেখানে হচ্ছে আমরা প্রাণী কোষে হচ্ছে বেশি সংখ্যক কোলেস্টেরল থাকে। আমরা কোষের বাইরের যত পদার্থ রয়েছে সবকিছু সম্পর্কে জেনে ফেললাম। এবার চলে আসি হচ্ছে কোষের ভিতরে।
কোষের ভিতরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। আমরা যদি হচ্ছে সাইটোপ্লাজমকে দুটি ভাগে ভাগ করতে পারি, সাইটোপ্লাজমকে দুটি ভাগে ভাগ করলে আমরা দেখতে পারবো যে এখানে রয়েছে এক্টোপ্লাজম এবং হচ্ছে এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজম কেমন? এক্টোপ্লাজম হচ্ছে অপেক্ষাকৃত ঘন এবং কম দানাদার বহিস্থ অঞ্চল। মাথায় রাখতে হবে এক্টোপ্লাজম কি? এক্টোপ্লাজম হচ্ছে অপেক্ষাকৃত ঘন কিন্তু কম দানাদার, এবং এই অংশটি আসলে হচ্ছে সাইটোপ্লাজমের বাইরের দিকের অংশ। এরপরে যদি আমরা চিন্তা করি এন্ডোপ্লাজম কি? এন্ডোপ্লাজমের কথাগুলো হচ্ছে ঠিক এক্টোপ্লাজমের উল্টো। সো আমরা যদি এক্টোপ্লাজম মনে রাখি, আমরা চাইলে এন্ডোপ্লাজম মনে না রাখলেও খুব একটা বেশি সমস্যা নেই, তবুও আমরা পড়ে নেই। এন্ডোপ্লাজম হচ্ছে কম ঘন হয় এবং এর যে অঞ্চলটা থাকে এই অঞ্চলটা হয় বেশি দানাদার, এবং এরা আসলে কোন দিকে থাকে? এরা হচ্ছে কোষের মাঝখানে বা মধ্য বরাবর যে অংশটা আছে সেখানে হচ্ছে অবস্থান করে। এখন সাইটোপ্লাজমের আমাদের কোষে আসলে সত্যি কথা বলতে গেলে প্রধান কাজই তো হচ্ছে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো রয়েছে, যে অঙ্গাণুগুলো হচ্ছে কাজ করে, সবাইকে তো সাইটোপ্লাজমই ধারণ করছে। তো সাইটোপ্লাজমের প্রধান কাজ হচ্ছে যে অঙ্গাণুগুলো রয়েছে সেই অঙ্গাণুগুলোকে হচ্ছে ধারণ করা। এছাড়া সাইটোপ্লাজমের আমরা আরও যে অন্যান্য কাজ রয়েছে সেগুলো একটু দেখে নিই। কোষের যে অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করার বিষয়টা সেটা টোটালি হচ্ছে সাইটোপ্লাজমে হয়। আমরা অলরেডি জানি যে কোষের অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ হচ্ছে ধারণ করা হয়, সেটা সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। পানি পরিশোষণে সাইটোপ্লাজম সাহায্য করে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার নামটি হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস সবাত শ্বসন এবং অবাত শ্বসন উভয় ধরনের শ্বসনেরই প্রাথমিক ধাপ। তো এই প্রাথমিক ধাপটা আসলে কোথায় সংঘটিত হয়? প্রাথমিক ধাপটা সংঘটিত হয় কিন্তু এই সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম যেহেতু একটি জীবন্ত পদার্থ, সে কি করতে পারে? উত্তেজনায় সাড়া দিতে পারে, এবং রেচন প্রক্রিয়ায় যে বর্জ্য পদার্থ হচ্ছে সৃষ্টি হয় তা কোষ থেকে বের করে দেওয়ার কাজটাও কিন্তু সাইটোপ্লাজম করে। পাশাপাশি কোষের ভিতরে যে বিপাকীয় কার্যাবলী চলতে থাকে সেগুলো হচ্ছে পরিচালনা হয় সাইটোপ্লাজমে। জৈবিক কাজ তো করছে, এবং আমরা অলরেডি একবার কিন্তু পড়ে এসেছি যখন প্রোটোপ্লাজমের আবর্তনের মধ্যে পড়েছিলাম যে এই আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে হচ্ছে নড়াচড়া করতে সাহায্য করে কে? সাইটোপ্লাজম। আবর্তন একটু যদি রিভাইজ করি, কত ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে একমুখী আবর্তন, আর একটা হচ্ছে বহুমুখী আবর্তন। এবার আমরা চলে আসি হচ্ছে অঙ্গাণু নিয়ে কিছু কথাবার্তা বলি। প্রথম যে অঙ্গাণু নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে আমরা হচ্ছে যদি অন্য নামে ডাকার চেষ্টা করি, রাইবোজোমকে আমরা বলবো হচ্ছে প্রোটিন মেকার। প্রথম বিজ্ঞানী প্যালেট প্রাণী কোষে একে দেখতে পান এবং এর নাম দেন হচ্ছে নিউক্লিয় প্রোটিন, এবং হচ্ছে পরবর্তীতে অ্যালবার্ট ক্রড নামের একজন বিজ্ঞানী যকৃত কোষে প্রচুর পরিমাণ রাইবোজোম দেখতে পান এবং তার নাম দেন হচ্ছে মাইক্রোজোম। এবং সর্বশেষে রিচার্ডস বি রবার্ট নামের একজন বিজ্ঞানী এর যে সম্পূর্ণ নাম, যে নামে আমরা এখন একে চিনি, রাইবোজোম নাম দেন। এখন আমরা যদি গঠন চিন্তা করি, রাইবোজোমের প্রধান যে পদার্থ সেটা হচ্ছে প্রোটিন এবং আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। তারা কেমন অনুপাতে থাকে? তারা 1:1 অনুপাতে থাকে। এখন ইকোলাই কোষের শুষ্ক ওজনের প্রায় কত হচ্ছে? 22 ভাগই হচ্ছে রাইবোজোম, এবং এদের সংখ্যা প্রায় 20,000। এবার আমরা চলে আসি রাইবোজোমের গঠন সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। তার আগে আমরা জানবো যে রাইবোজোম কত প্রকার। রাইবোজোম হচ্ছে মূলত দুই প্রকার রাইবোজোম হচ্ছে 70S এবং হচ্ছে 80S। প্রথমে আমরা জানার চেষ্টা করি 70S রাইবোজোম নিয়ে। 70S রাইবোজোমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে 50S এবং হচ্ছে 30S। এই দুইটা সাব ইউনিটে আমরা 70S কে ভাগ করে ফেললাম। আমাদের জানতে হবে, অথবা মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটি আসতে পারে, যে 70S রাইবোজোমে আসলে হচ্ছে কত প্রকার প্রোটিন থাকে? 52 প্রকার প্রোটিন থাকে। এবং সেই সাথে 70S রাইবোজোমটা আমরা মেইনলি হচ্ছে কোথায় পাই? সুকেন্দ্রিক কোষে নাকি হচ্ছে প্রাকেন্দ্রিক কোষ, বা এদিকে যদি আমরা হচ্ছে আদিকোষ হিসেবে বিবেচনা করি তাহলে কোন কোষে আসলে আমরা পাই? 70S রাইবোজোম আমরা সরাসরি পাই হচ্ছে প্রাকেন্দ্রিক কোষে। এখন এই যে আমরা কিছুক্ষণ আগের স্লাইডে যদি একটু খেয়াল করি, জেনে এসেছি যে রাইবোজোম প্রধানত হচ্ছে প্রোটিন এবং আরএনএ দিয়ে গঠিত। তো এখন এখান থেকে আমরা একটু জানতে হবে যে কোন মানের আরএনএ দিয়ে সাধারণত হচ্ছে 70S রাইবোজোম গঠিত হয়। আমরা মাথায় রাখবো 23
16 এবং 5s এই মানের 3টা আরআরএনএ দিয়ে 70s রাইবোজোম গঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট যে 70s রাইবোজোম কি কি আরআরএনএ দিয়ে গঠিত হয়, 23s, 16s অ্যান্ড হচ্ছে 5s। আবার যদি আমরা খেয়াল করি 80s রাইবোজোম, যেটাকে আসলে আমরা উন্নত রাইবোজোম বলছি, তো 80s রাইবোজোমকে আমরা আবারও দুই ভাগে, দুইটা সাব ইউনিটে ভাগ করতে পারি 70s রাইবোজোমের মতো, কিন্তু এই ক্ষেত্রে আমার যে সাব ইউনিটগুলো হবে সেগুলো হচ্ছে 60s এবং 40s। এবং প্রশ্ন আসতে পারে 80s রাইবোজোমে কত প্রকার প্রোটিন থাকে, উত্তর হচ্ছে 80 প্রকার। 80s রাইবোজোম আমরা সাধারণত কোন কোষগুলোতে পাই, সুকেন্দ্রিক কোষে আমরা হচ্ছে 80s রাইবোজোম পাই, এবং সুকেন্দ্রিক কোষে প্রোটিন সংশ্লেষণের সময় 80s একক গঠন করা হয়। তো এই যে 80s রাইবোজোমগুলো, এটা হচ্ছে আমরা কি কি আরআরএনএ দিয়ে গঠিত সেটা কিভাবে আমরা দেখতে পারি। আমরা মাথায় রাখতে পারি 18s, 28s, 5s and 5.8s এই মানের 4টা আরআরএনএ অণু দিয়ে 80s রাইবোজোম তৈরি হয়। এখন আমরা মনে কিভাবে রাখবো, মনে রাখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা 80s রাইবোজোমের জন্য হিসাব করতে পারি যখনই আমরা অপশনে একটু কষ্ট করে হচ্ছে 8 খুঁজবো, একটু কষ্ট করে 8 খুঁজবো। দেখো 18 এর লাস্টে 8 আছে, 28 এর লাস্টে 8 আছে, 5.8 এর লাস্টে 8 আছে। তো এই যে 8গুলো আছে, এই 8গুলো আমরা খেয়াল করবো যে আসলে কোথাও আছে কিনা, যদি থাকে আমরা কনসিডার করবো যে হ্যাঁ এটা একটা আনসার হতে পারে। শুধুমাত্র একটা 5s, এটার পিছনে হচ্ছে 8 নেই, এটা আমরা একটু কষ্ট করে যদি হচ্ছে মনে রাখতে পারি তাহলে হলো ভালো। তাহলে আমার কষ্ট করে 70s রাইবোজোমে কি কি ভাগ থাকছে সেটা নিয়ে আমার কষ্ট করতে হবে না। আচ্ছা, এবার আমরা জানি, প্রথমে বলেছিলাম রাইবোজোমকে আমরা যদি সোজা ভাষায় বলতে চাই, একে বলতে হবে হচ্ছে প্রোটিন মেকার। এখানে আরো সুন্দর করে বলা হয়েছে রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, আমাদের বডির যত প্রোটিন তৈরি হয় সব প্রোটিন আলটিমেটলি রাইবোজোম থেকেই আসে, তাই তাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। গ্লুকোজের ফসফোরাইলেশনে কোথায় সংগঠিত হয়, অবশ্যই রাইবোজোমে সংগঠিত হয়। স্নেহ বিপাকে সহায়তা করে এবং সাইটোক্রোম উৎপাদনে ভূমিকা রাখে। এই দুটো কাজ রাইবোজোমের গৌণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কিন্তু অন্যতম। এবার আমরা যে অঙ্গটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে গলজি বস্তু, কিছু বইয়ে লেখা আছে গলগি বস্তু। তো যেভাবেই হোক উচ্চারণটা, মূলত আমরা এখানে হচ্ছে গলজি বস্তু হিসেবে উচ্চারণ করব। আচ্ছা, এখন গলজি বস্তু আসলে কি? গলজি বস্তু হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটা কি করে, প্যাকেজিং এর কাজে হচ্ছে হেল্প করে। কি প্যাকেজিং এর কাজে হেল্প করে? প্রোটিন প্যাকেজিং এর কাজে হেল্প করে। যে প্রোটিনগুলো রাইবোজোম থেকে তৈরি হয়ে এসেছে সেই প্রোটিনগুলোকে কি করে, প্যাকেজিং করে দেয়। যেমন হচ্ছে কোন প্রোটিনটা আমার মাসল গঠন করবে, কোন প্রোটিনটা আমার চোখের যে চোখের পেশি গঠন করবে, কোন প্রোটিনটা হচ্ছে আমার কোনো একটা বংশগত বৈশিষ্ট্যকে প্রকাশ করবে, এই সবগুলোকে কোথায় কোন প্রোটিনটা যাবে সেটাকে হচ্ছে আমরা যে প্যাকেজিং করে দেয় তাকে আমরা হচ্ছে গলজি বস্তু বলি। আচ্ছা, এবার আসি গলজি বস্তু কোথা থেকে উৎপন্ন হয়। আমরা এখানে গলজি বস্তু রিলেটেড যে কথাগুলো পড়বো এগুলো হচ্ছে একদম বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় গলজি বডি রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে সেগুলাকে হচ্ছে ব্যাখ্যা করে তৈরি করা। কেমন? তো প্রশ্ন আসে যে গলজি বস্তু আসলে হচ্ছে উৎপত্তি হয় কোথা থেকে? উৎপত্তি হয় হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। মাথায় রাখতে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু হচ্ছে দুই প্রকার। আমরা যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো তখন আমরা আলোচনা করব। আমরা এখন আপাতত জেনে নেই যে গলজি বডি তৈরি হয় হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে যে গলজি বস্তুর অপর নাম হচ্ছে আসলে কি কি হতে পারে। তো এখানে আমরা যে ইম্পর্টেন্ট অপর নামগুলো রয়েছে সেগুলো হচ্ছে লিস্ট করে দিয়েছি। একদম সবার শেষে রয়েছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কেন একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় সেটা সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো। এর আরো কিছু নাম রয়েছে, কমন নামের মধ্যে গলগি অ্যাপারেটাস কিংবা হচ্ছে গলগি কমপ্লেক্স। এরপরে আমরা একে আগে লাইপোকন্ড্রিয়া নামেও কিন্তু চিহ্নে থাকতাম, এবং যেটা বলেছিলাম একে বলা হয় কোষের প্যাকিং হাউস। আর আরো একটি নাম রয়েছে ডিকটিওসাম। এখন গলজি বডি প্রায় প্রতিটি কোষেই হচ্ছে উপস্থিত থাকে, কিন্তু কিছু কিছু কোষে গলজি বডি আমরা পাই না। কোন কোন কোষে অনুপস্থিত? আদিকোষ, কিছু ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটার যে শুক্রাণু রয়েছে সেখানে গলজি বডি অনুপস্থিত। সেই সাথে উদ্ভিদের যে পরিণত সিভ নল এবং প্রাণীর লোহিত রক্তকণিকায় কোনো গলজি বস্তু থাকে না। এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি বারবার করে হচ্ছে পড়ে মনে রাখতে হবে যে কোন কোন কোষে গলজি বস্তু অনুপস্থিত থাকে।
এরপর যদি আমরা খেয়াল করি গলজি বস্তুর গঠনটা আমরা একটু তাড়াতাড়ি করে বলে ফেলি। এর যে ভৌত গঠন, এর ভৌত গঠন হচ্ছে 3 ধরনের। সিস্টার্নি বা বাংলায় যদি আমি বলি চ্যাপ্টা থলি, ভেসিকল বা হচ্ছে ক্ষুদ্র গহ্বর, এবং ভ্যাকিউল বা হচ্ছে বড় গহ্বর। একটু যদি আমরা পাশের চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো সিস্টার্নি বা চ্যাপ্টা থলি এখানে হচ্ছে মার্ক করা আছে, তার পাশাপাশি দেওয়া আছে হচ্ছে ভেসিকলগুলো। যে ভেসিকলগুলো দেখো একটু কষ্ট করে, যে এখানে হচ্ছে ক্ষুদ্র গহ্বর, ক্ষুদ্র গহ্বরগুলোকে আমরা কি বলছি? ভেসিকল বলছি। আর যে বড় গহ্বরগুলো থাকে তাকে আমরা বলি হচ্ছে ভ্যাকিউল। এখন গলজি বডির রাসায়নিক গঠন যদি আমরা বিশ্লেষণ করতে চাই, সাধারণত গলজি বডির যে আবরণ থাকে সেই আবরণে হচ্ছে 60% প্রোটিন এবং 40% লিপিড থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিংবা অন্যান্য যে ভর্তি পরীক্ষায় এখানে যেটা করা হয় যে সত্য মিথ্যা টাইপের যে প্রশ্নগুলো থাকে, প্রশ্ন করা হয় যে নিচের গলজি বস্তুর বৈশিষ্ট্য কোনটা, তো সেখানে হচ্ছে ইন্টারচেঞ্জ করে দেয়। মাঝে মধ্যে বলে যে 40% প্রোটিন আর হচ্ছে 60% লিপিড। সো এই ক্ষেত্রে এই সংখ্যাগত তথ্যগুলো যদি সোয়াইপ হয়ে যায় একে অপরের সাথে, তারপরেও আমরা যাতে একে অপরের সাথে বদল হয়ে যাওয়ার পরেও প্রপারলি আনসার করতে পারি, এজন্য সংখ্যাগত তথ্যগুলো খুব ভালো করে পড়তে হবে। এবং এই চ্যাপ্টারের সংখ্যাগত তথ্যগুলো অন্য যে কোনো চ্যাপ্টারের তুমি মনে করো সংখ্যাগত তথ্যগুলোর চেয়ে কিন্তু একটু বেশি ইম্পর্ট্যান্ট। কারণ বইয়ে এই লাইনগুলো হয় হচ্ছে বোল্ড লাইনে আছে, না হলে হচ্ছে কোনো ছকের মধ্যে আছে, অথবা এমন কোনো একটা জায়গায় আছে যেখানে প্রশ্নকর্তার খুব ইজিলি এই সংখ্যাগত যে তথ্যগুলো আছে তাদের দিকে হচ্ছে নজর যাওয়াটা স্বাভাবিক। আচ্ছা, পড়াশোনায় ফিরে আসি। লিপিডের মধ্যে যে লিপিডগুলো থাকে, আমি তো বললাম যে 40% লিপিড থাকে। এই লিপিডের মধ্যে প্রধানত হচ্ছে থাকে লেসিথিন এবং সেফালিন জাতীয় ফসফোলিপিড। আচ্ছা, আমরা গঠন পড়ে ফেললাম, গঠন 3 ধরন পড়লাম, রাসায়নিক গঠনটা কেমন সেটাও জানতে পারলাম। এবার আমরা জানবো হচ্ছে এটা কি কি কাজ করে। প্রথম কাজ, অপ্রোটিন জাতীয় যে পদার্থ রয়েছে, অপ্রোটিন জাতীয় পদার্থকে কি করে? সংশ্লেষণ করে। ঠিক আছে, এটা হচ্ছে এর প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এটি লাইসোজোম এবং ভিটামিন প্রস্তুত করতে পারে। আমাদের বডিতে যে লাইসোজোম রয়েছে, আমাদের সব কোষে যেমন হচ্ছে লাইসোজোম রয়েছে, আমরা কিছুক্ষণ পরে হচ্ছে লাইসোজোম নিয়ে পড়বো। তো এই লাইসোজোমটা আসলে কে প্রোডাকশন করতেছে? প্রোডাকশন করতেছে হচ্ছে গলজি বডি, এবং বিভিন্ন ধরনের ভিটামিনও সেই সাথে প্রস্তুত করছে। 3 নাম্বার পয়েন্টে যদি আমরা একটু খেয়াল করি, এটি প্রোটিন এবং হচ্ছে ভিটামিন সি কিন্তু সঞ্চয় করে। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গলজি বডির সঞ্চয়ী বস্তু কি? অপশনে যদি হচ্ছে প্রোটিন এবং ভিটামিন সি থাকে তাহলে হচ্ছে আমরা কিন্তু ইজিলি এটা দাগায় দিয়ে আসতে পারলাম। এরপরে আমাদের যে শুক্রাণু থাকে, এই শুক্রাণুর অ্যাক্রোজোম যে অংশটি রয়েছে, অ্যাক্রোজোম অংশটি তৈরি করে হচ্ছে গলজি বডি। কোষ বিভাজনকালে, কোষ বিভাজনের চ্যাপ্টারে আমরা দেখব কোষ বিভাজনকালে যে একটি কোষ প্লেট গঠন হয় একটা মাঝামাঝি পর্যায়ে, যখন হচ্ছে কোষ প্লেটটা গঠিত হয়, এই কোষ প্লেটটা কোষ বিভাজনকালে গঠিত হয়ই হচ্ছে গলজি বডি থেকে। এবং আন্তঃপ্লাজমীয় জালিকায় ধরো বিভিন্ন ধরনের খাদ্য সমূহ হচ্ছে প্যাকেট করার কাজটাও কিন্তু হচ্ছে গলজি বডি করে। যেমনটি বলছিলাম যে আমরা একটু পরে লাইসোজোম নিয়ে আলোচনা করব, লাইসোজোম নিয়ে আলোচনা করছি। লাইসোজোমকে বলা যায় কি বলা যায়? একে বলা যায় হচ্ছে আত্মঘাতী থলিকা বা আত্মঘাতী বোমার মতো কিছু একটা। কেন? লাইসোজোমের একদম প্রধান কাজই হচ্ছে অটোফ্যাগির মাধ্যমে বা হচ্ছে এর ভিতরে যে হচ্ছে এনজাইম থাকে, এই এনজাইমগুলো বের করে কোষের বিগলন ঘটানো, বা যদি কোনো বহির আক্রমণ ঘটে সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আক্রমণ করার সময় এর ভিতরে যে লাইসোজাইম এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম, এটি এক প্রকারের। তো এই এনজাইম দিয়ে হচ্ছে রক্ষা করা সহ অনেক সময় দেখা যায় নিজের সেলকেও হচ্ছে ডিস্ট্রয় করে দিচ্ছে। সো এটাকে আত্মঘাতী বোমা বললে খুব একটা বেশি ভুল হবে না। তো আমরা যদি একটু লাইসোজোমের ভৌত গঠনটা দেখি, এর একটি দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণী থাকে। এখন এই দ্বিস্তর বিশিষ্ট আবরণীতে 2 ধরনের পদার্থ থাকে, এক হচ্ছে স্ট্যাবিলাইজার আর 2 নাম্বার হচ্ছে ল্যাবিলাইজার। তো স্ট্যাবিলাইজার আসলে কি করে? স্ট্যাবিলাইজার এই যে দ্বিস্তর বিশিষ্ট আবরণীটা থাকে তাকে হচ্ছে স্থিতি দান করে, এবং এর ফলে লাইসোজোম থেকে কোনো এনজাইম বের হয়ে আসতে পারে না। অর্থাৎ এটা কি করছে? এটা আসলে লাইসোজোমের যে বাইরের আবরণ দেওয়ার সাথে সাথে এতটুকু এনশিওর করছে যে মানে কোনো অ্যাডভার্স সিচুয়েশন বা কোনো প্রতিকূল অবস্থা ছাড়া যাতে কোনোভাবেই এই ভিতরে যে আত্মঘাতী এনজাইমগুলো আছে সেগুলো যাতে বের হয়ে না আসতে পারে। আরেক ধরনের পদার্থ আছে যাকে আমরা বলি লাইসোজোম ল্যাবিলাইজার। যখন কোষ কোনো
প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় বা যখন মনে হয় যে না এই কোষটা টিকে থাকলে উল্টো হচ্ছে অন্যান্য কোষের কি হতে পারে, সংক্রমণের হার বেড়ে যেতে পারে অথবা আরও বিভিন্ন হচ্ছে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তখন এই লাইসোজোম ল্যাবিলাইজারগুলো হচ্ছে কাজ করে। তখন কি হয়, এই লাইসোজোম ল্যাবিলাইজারগুলো যে ঝিল্লি থাকে সেই ঝিল্লিকে হচ্ছে বিদীর্ণ করে দেয় এবং বিদীর্ণ করে দেওয়ার কারণে এর ভিতর থেকে এনজাইম সমূহ হচ্ছে বের হয়ে এসে কোষের অটোলাইসিস ঘটায়। আচ্ছা, এর নামকরণ করেছিলেন 1955 সালে দা দুভে। একে হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয়, বা একটু আগে যেমন বলেছিলাম যে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকাও বলে। প্রশ্ন আসতে পারে আত্মঘাতী থলিকা নামের অঙ্গাণু নিচের কোনটি? অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাথায় রাখতে হবে। আমরা একটু জেনে নেব, আরবিসিতে হচ্ছে লাইসোজোম থাকে না, কারণ আরবিসিতে যখন হচ্ছে পরিণত অবস্থায় আসলে সত্যি কথা বলতে গেলে তেমন প্রপারলি কোনো অঙ্গাণুই সেভাবে হচ্ছে অবস্থান করে না করার একটি মেইন কারণ হচ্ছে আরবিসির ভিতরে যে হিমোগ্লোবিনের অংশটি রয়েছে, এই হিমোগ্লোবিনটি মানে যখন পরিণত হয় আরবিসি তখন খুব সুন্দরভাবে অনেক বড় একটা অংশ হচ্ছে নিয়ে নেয়। এই কারণে অঙ্গাণুগুলো দেখা যায় আরবিসির ভিতরে পারসিস্ট করতে পারে না। যদিও এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের টপিক নয়, তারপরে তোমাদের সাথে আলোচনা করা লোভ সামলাতে পারলাম না। এটা সম্পর্কে তোমরা আরো প্রপারলি জানতে পারবে যে জীববিজ্ঞানের যে ক্লাস রয়েছে, জীববিজ্ঞানের দুঃখিত জুলজির যে হচ্ছে ক্লাসগুলো রয়েছে জীববিজ্ঞানেরই তো একটা পার্ট জুলজি, সেই জুলজির হচ্ছে রক্ত যে চ্যাপ্টার আছে সেখানে আরবিসি সম্পর্কে আরো অনেক বেটার জানতে পারবে। আচ্ছা, যেমনটি বলছিলাম যে শ্বেত রক্তকণিকা কোষে অধিক সংখ্যায় লাইসোজোম থাকে। আমরা জানি শ্বেত রক্তকণিকা কি করে, শ্বেত রক্তকণিকা আমাদের বডির ইমিউনিটি দেয় বা হচ্ছে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে। তো তাদের মধ্যে যদি লাইসোজাইম এনজাইম থাকে, তারা এই লাইসোজাইম এনজাইম ক্ষরণের মাধ্যমে বডিকে কিন্তু আরো বেটার প্রোটেকশন দিতে পারে। আমরা একটু দেখে নিই লাইসোজোমের হচ্ছে অলরেডি ভৌত গঠন আমরা জেনে ফেলেছি যে এটার বাইরে একটা লিপিড লেয়ার থাকে, একটা বাইরে হচ্ছে মেমব্রেন থাকে। মেমব্রেন হচ্ছে সাধারণত অন্যান্য যে অঙ্গাণু আছে তাদের থেকে একটু পুরু দেখা যায়, কারণ এটার ভিতরে এমনই হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম মিক্সচার থাকে যেটা আসলে বের হয়ে আসলে পুরো কোষটাকেই গলিয়ে ফেলতে পারে। সো এটার প্রোটেক্টিভ মেজারটা একটু বেশি। রাসায়নিক গঠন যদি আমরা খেয়াল করি, লাইসোজোমে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে এবং একে কি বলা হয়, আমরা একটু আগে হচ্ছে দেখে নিলাম যে একে হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয়। তো এই 40 থেকে 50 ধরনের এনজাইম প্রত্যেকে কি হয়, হাইড্রোলাইটিক এনজাইম ঘরানারই, কিন্তু এরা যে কোনো সময় যে কোনো কোষকে হচ্ছে বিগলিত করতে পারে। আর লাইসোজোমের যে আবরণী সেটা হচ্ছে ঝিল্লি প্রোটিন দিয়ে নির্মিত। এবার আমরা আসি যে লাইসোজোম আসলে আমাদের বডিতে কি করে। লাইসোজোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যখন প্রচণ্ড খাদ্য অভাব থাকে এবং কোষ হচ্ছে ফাংশন করার মতো এনাফ গ্লুকোজ, অক্সিজেন বা অন্যান্য যে পদার্থ রয়েছে সেগুলো পায় না, অথবা দেখা যায় যে কোষ থেকে বর্জ্য পদার্থ প্রপারলি বের হতে পারছে না বা কোষটা হচ্ছে ইনফেক্টেড হয়ে আছে, সেই সময় কি হয়, এই লাইসোজোম থেকে লাইসোজোমের যে কোষ প্রাচীরটা আছে, এই লাইসোজোমের কোষ প্রাচীর ফেটে যায় এবং ভিতর থেকে যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে সেগুলো হচ্ছে বের হয়ে কোষের বিভিন্ন অঙ্গাণু বিনষ্ট করে দেয় এবং একে আমরা হচ্ছে স্বগ্রাসী বা হচ্ছে অটোফ্যাগি প্রক্রিয়া বলতে পারি। আচ্ছা, আর এই যে লাইসোজোম যে সমস্ত কোষকে পরিপাক করে ফেলে এটাকে হচ্ছে আমরা বলতে পারি অটোলাইসিস। আরেকটা বিষয় জানতে হবে, টিস্যু বিগলনকারী বিভিন্ন ধরনের অ্যাসিড ফসফেটেজ যে এনজাইম আছে সেগুলোও কিন্তু হচ্ছে লাইসোজোমের এই 40 থেকে 50টা এনজাইমের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর যদি আমরা খেয়াল করি, এটি ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস করতে হেল্প করে। আমাদের বডিতে কেরাটিন সৃষ্টিতে হেল্প করে কে? কেরাটিন সৃষ্টিতেও হেল্প করে হচ্ছে লাইসোজোম। ক্যান্সার কোষ সৃষ্টি করতে পারে। সবচেয়ে খারাপ বিষয়, লাইসোজোম হচ্ছে যদিও হচ্ছে নিজের প্রোটেকশনের জন্য বা হচ্ছে কোষের প্রোটেকশন বা অ্যাজ এ হোল কোনো একটা টিস্যুর যতগুলো কোষ আছে তাদের প্রোটেকশনের জন্য হয়তো বা সে একটা সংক্রামক বা হচ্ছে যে কোষটা অলরেডি ইনফেক্টেড সেটাকে ধ্বংস করতে পারে, এটা যেমন একটা ভালো দিক। এর পাশাপাশি এর একটা অ্যাডভার্স এফেক্ট হচ্ছে এভাবে সে কিন্তু ক্যান্সারও ক্রিয়েট করতে পারে। আচ্ছা, শেষ দুটি কাজ যদি আমরা দেখি, কোষের মধ্যস্থ যে খাদ্যকণা থাকে তা পচন এবং হচ্ছে অন্ত ও বহিঃকোষীয় যে পরিপাক রয়েছে সেই কাজটাও কিন্তু লাইসোজোমের মধ্যে যে লাইসোজাইম এনজাইম থাকে তার মাধ্যমেই কিন্তু হয়। আরেকটু যদি খেয়াল করি, আমাদের শুক্রাণুর গঠনে যে হচ্ছে লাইসোজাইম থাকে, সেই লাইসোজাইমের নিঃসৃত হায়ালুরোনিডেজ এক ধরনের এনজাইম রয়েছে। এই এনজাইম কি করে, যখন হচ্ছে শুক্রাণু
একটা ডিম্বাণুর গায়ে লেগে থাকে, ডিম্বাণুর যে ওয়াল, সেই ওয়াল বা প্রাচীরকে ভেদ করে শুক্রাণুর যখন ভিতরে ঢুকতে হয় তখন এক ধরনের পদার্থ নিঃসরণ করতে হয়। সেই নিঃসরিত পদার্থটা হচ্ছে হায়ালুরোনিডেজ এনজাইম। এটি কি করে? এটি হচ্ছে ডিম্বাণুর প্রাচীরের উপর কাজ করে প্রাচীরকে গলিয়ে দেয় এবং শুক্রাণুকে হচ্ছে ভিতরে ঢুকাতে হেল্প করে। এবার এমন একটি অঙ্গাণু নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায় এবং এর আমাদের দেহে এবং উদ্ভিদ দেহে রয়েছে প্রচুর কাজ। এজন্য আমরা প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজগুলো পড়ে নেই। প্রথম কথা, একে হচ্ছে কোষের পরিবহন তন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়। প্রশ্ন আসে নিচের কোনটি প্রোটোপ্লাজমের কাঠামো? অনেকেই ভুলে দাগায় আসে যে এটা হচ্ছে, আমরা হয়তো বা সাইটোপ্লাজম নিয়ে কথা বলছি। সাইটোপ্লাজমের যে হচ্ছে স্কেলেটন, যে মেমব্রেন আমরা যেটা বলি, ঠিক আছে, সাইটোস্কেলেটন, এই সাইটোস্কেলেটন, মাইক্রোটিবিউলস, মাইক্রোফাইব্রিলস, এগুলো নিয়ে কথা বলছি। আসলে না, আনসারটা হবে হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং আমাদের কোষে লিপিড প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। রাইবোজোমে যে উৎপন্ন হয় প্রোটিনগুলো, আমরা অলরেডি জেনে এসেছি যে রাইবোজোমকে কি বলা হয়। রাইবোজোমকে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ডিএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে যে হচ্ছে ইয়েটা তৈরি হচ্ছে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে যে আমার প্রোটিন বা অ্যামিনো অ্যাসিডের যে চেইন গঠিত হচ্ছে, এই প্রোটিন অণুটা রাইবোজোমে তৈরি হওয়ার পরে সরাসরি চলে আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এরপরে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি করে? প্রোটিনটাকে পরিবহন করে কোষের বাইরে অথবা কোষের ভিতরে যেখানে হচ্ছে প্রয়োজন হয় সেখানে কিন্তু হচ্ছে পরিবহন করে দেয়। এরপরে আমরা যদি দেখি অমসৃণ যে এন্ডোপ্লাজমিক জালিকা থাকে, এতে হচ্ছে প্রোটিন সংশ্লেষিত হয়। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে যে নিচের কোন ধরনের এন্ডোপ্লাজমিক বা ইআরএ হচ্ছে প্রোটিন সংশ্লেষিত হয়? আনসার হবে হচ্ছে অমসৃণ ইআর। মসৃণ ইআর বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেটা হয়, কি কি সংশ্লেষিত হয়? লিপিড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন এবং স্টেরয়েড। খুবই ইম্পর্টেন্ট, আবারও বলছি, লিপিড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন এবং স্টেরয়েড, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের অঙ্গাণুর জন্য ধারক হিসেবে কাজ করে। প্রথমটি হচ্ছে রাইবোজোম এবং পরেরটি হচ্ছে গ্লাইঅক্সিজোম। এখন রাইবোজোম যখন হচ্ছে কোনো, আমরা যদি দেখি পাশের চিত্রে যদি একটু তাকাই, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখানো হয়েছে। একটু যদি খেয়াল করি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্রে দেখবা হচ্ছে বেগুনি কালারের ছোট 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 গোল দানাদার অংশ রয়েছে। এগুলো আসলে হচ্ছে রাইবোজোম। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এভাবে হচ্ছে রাইবোজোম লেগে থাকে তাকে আমরা বলি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং যার গায়ে এরকম রাইবোজোম লেগে থাকে না তাকে আমরা বলি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অ্যালবার্ট ক্লড এবং হচ্ছে কেট পোর্টার নামের 2 জন বিজ্ঞানী 1945 সালে ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে একে আবিষ্কার করেন। আমরা যদি একটু দেখি রাসায়নিক গঠন কত, রাসায়নিক গঠন হচ্ছে প্রোটিন 60 to 70%, লিপিড 30 to 40% এবং এতে প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে এত কথা বললাম, এর গঠনটা সম্পর্কে একটু জেনে নেই। আমরা নিচে চিত্র দেখতে পাচ্ছি, সরাসরি আমাদের মেন বই থেকে নেওয়া একটি চিত্র। এখানে যদি আমরা খেয়াল করি, এতে থাকে হচ্ছে সিস্টার্নি। এই সিস্টার্নিতে কি থাকে? রাইবোজোম সংযুক্ত থাকে। এরা অনেকটা চ্যাপ্টা, শাখাহীন এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দিয়ে হচ্ছে প্রশ্ন করা হয়, লম্বা চৌবাচ্চার মতো। প্রশ্ন আসে লম্বা চৌবাচ্চার মতো অংশ নিচের কোনটি? আনসার হবে সিস্টার্নি, এবং সিস্টার্নির ব্যাস হচ্ছে প্রায় 40 থেকে 50 মাইক্রোমিটার। আমরা যদি একটু ভেসিকলের দিকে তাকাই, গ নাম্বার চিত্রে ভেসিকল একটি বর্তুলাকার ফোস্কার মতো, এর ব্যাস 25 থেকে 50 মাইক্রোমিটার। এরপরে যদি আমরা দেখি টিবিউল হচ্ছে শাখান্বিত, অশাখ হতে পারে। মোট কথা এটার গঠন প্রধানত হচ্ছে নালিকার মতো, এবং জানতে হবে টিবিউলসে কখনোই রাইবোজোম থাকে না, মাথায় রাখতে হবে। এবং এর ব্যাস হচ্ছে কত? 50 থেকে 190 মাইক্রোমিটার। আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক দুটো হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। আমরা এখন কথা বলবো মাইটোকন্ড্রিয়া নিয়ে।
আমরা প্রথমেই পড়ে নিব মাইটোকন্ড্রিয়ার যে ভৌত গঠন রয়েছে তার সম্পর্কে। আমরা যদি বাম পাশের যে চিত্রটি রয়েছে তাতে যদি একটু খেয়াল করি যে এর দুই ধরনের মেমব্রেন রয়েছে, একটি হচ্ছে বাইরের মেমব্রেন আর রয়েছে ভেতরের মেমব্রেন। এই বাইরের মেমব্রেন এবং ভেতরের মেমব্রেনের মধ্যে যে অংশটি রয়েছে তাকে আমরা সাধারণত বলি বহিস্থ কক্ষ, এবং ভেতরের মেমব্রেনের ভিতরে যে অংশটি রয়েছে তাকে আমরা বলি অভ্যন্তরীণ কক্ষ, এবং অভ্যন্তরীণ কক্ষের ভিতরে থাকে হচ্ছে ম্যাট্রিক্স। এবং এই অভ্যন্তরীণ কক্ষে আমরা যদি একটু খেয়াল করি, ভিতরে হচ্ছে এটিপি সিনথেটেজ নামে হচ্ছে কিছু পদার্থ থাকে, এতে হচ্ছে রাইবোজোম রয়েছে, এতে হচ্ছে এই যে প্যাঁচানো যে অংশ তাকে আমরা ক্রিস্টি বলছি, এবং এর ভিতরে রয়েছে এর নিজস্ব ডিএনএ অণু। আচ্ছা, ডিএনএ অণুর বিষয়টা তো আমরা একটু পরে আসছি, আমরা একটু দেখে নিই এর যে আবরণীটা রয়েছে, এর আবরণীগুলো ভিতরের দিকে প্রলম্বিত হয়ে ভাঁজ হয়ে যায়। এই যে প্রলম্বিত ভাঁজের কলা যে অংশগুলো আছে তাদেরকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি, এবং এই যে দুইটা ঝিল্লির মধ্যে ব্যবধানের পার্টটুকু হচ্ছে প্রায় 6 থেকে 8 ন্যানোমিটার। এবার আমি যেমনটি বলেছিলাম যে ভিতরে হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ হচ্ছে ম্যাট্রিক্স থাকে, এরপর হচ্ছে এটিপি সিনথেস এবং হচ্ছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু এখানেই অবস্থিত। আগের এটিপি সিনথেটেস অ্যান্ড হচ্ছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই দুটোকে একত্র করে অক্সিজোম নামে অভিহিত করা হতো। যেটা বলেছিলাম যে ডিএনএ সম্পর্কে একটু আলোচনা করব। অন্য কোনো অঙ্গাণুর নিজস্ব কি নেই, নিজস্ব হচ্ছে ডিএনএ নেই, এবং তার নিজস্ব কোনো রাইবোজোম কিন্তু নেই। কিন্তু মাইটোকন্ড্রিয়া এই একটা দিক থেকে অন্যান্য যে বাকি অঙ্গাণু রয়েছে শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট ছাড়া, এই অন্যান্য অঙ্গাণুগুলোর থেকে কিন্তু অনেক আলাদা। তার কি আছে? নিজস্ব একটি বৃত্তাকার ডিএনএ এবং একটি 70S রাইবোজোম রয়েছে। যদিও বৃত্তাকার ডিএনএ এবং 70S রাইবোজোম দুটোই কি একটু আদি প্রকৃতির, তারপরেও মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু এগুলো হচ্ছে অবস্থান করে। মাইটোকন্ড্রিয়ায় কাজগুলো যদি আমরা একটু খেয়াল করি, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। দেখো পাশের ছবিতে একটি ছোট মাইটোকন্ড্রিয়ার ছবি আছে, ব্যায়াম করছে আর বলছে যে আই হ্যাভ গট দ্য পাওয়ার। অর্থাৎ এটি কি করে? এটি হচ্ছে শক্তি উৎপাদন করে। এছাড়া গ্লাইকোলাইসিস যদি আমরা বাদ দিই, গ্লাইকোলাইসিস আমরা তো জানি যে শ্বসনের প্রথম ধাপ অবাত এবং সবাত দুই শ্বসনেরই প্রথম ধাপ ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। শুধুমাত্র গ্লাইকোলাইসিসটা যদি আমি বাদ দেই, বাকি যে অংশগুলো রয়েছে কেপস চক্র, এরপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ইভেন হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ বা অসম্পূর্ণ জারণ, এই যে প্রসেসগুলো সব কিছু ঘটে কোথায়? শ্বসনের। গ্লাইকোলাইসিস বাদে বাকি সব বিক্রিয়া ঘটে মাইটোকন্ড্রিয়াতে। এবার শুক্রাণু এবং ডিম্বাণু গঠনেও কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া হেল্প করে। সেই সাথে আমাদের দেহে যে স্নেহজাতীয় পদার্থগুলো আছে, এই স্নেহজাতীয় পদার্থগুলোকে বিপাক করতেও হেল্প করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষে একটি স্পেসিফিক আয়ন অর্থাৎ ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে কে? মাইটোকন্ড্রিয়া। রক্তকণিকা এবং হরমোন উৎপাদনে সহায়তা করে। বিভিন্ন ধরনের ক্যাটায়ন এর মধ্যে হচ্ছে সঞ্চিত থাকে, এবং মাঝে মধ্যেই প্রশ্ন আসে যে নিচের কোন অঙ্গাণুটি সক্রিয় পরিবহনে সক্ষম? আমাদের উত্তর হবে হচ্ছে নান আদার দেন মাইটোকন্ড্রিয়া। এবং কোষের যে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় হচ্ছে যে মৃত্যু ঘটে, এই মৃত্যুটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো আমরা যদি রিভাইজ করি অ্যাজ এ হোল, আমরা জানতে পারি যে আমাদের দেহের যে শক্তি তৈরি হয়, এই শক্তিগুলো প্রধানত আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে, এবং এজন্য একে অপর নাম দেওয়া হয়েছে পাওয়ার হাউস। এবার আমরা কথা বলবো আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে। অঙ্গাণুটার নাম হচ্ছে প্লাস্টিড। আচ্ছা, কোষীয় যত অঙ্গাণু রয়েছে, আমরা অলরেডি অনেকগুলো বড় বড় অঙ্গাণু পড়ে ফেলেছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার ব্যাপ্তি একদম নিউক্লিয়াস থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত, তার মানে অনেকটুকু অংশ জুড়ে থাকছে। রাইবোজোম তো ছোট অঙ্গাণু, এটি হচ্ছে লেগে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। এরপরে যদি আমরা খেয়াল করি হচ্ছে নিউক্লিয়াস বা অন্যান্য বা মাইটোকন্ড্রিয়ার কথাও যদি বলি, সবার তুলনায় সাইজে বড়, আমরা যদি বলি সাইজে বড় বা হচ্ছে সবচেয়ে বড়কে কোষাঙ্গাণুগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্লাস্টিড। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে কোষের রান্নাঘর এবং হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। এই জায়গায় একটু কনফিউশন ক্রিয়েট হয়, ভাই কিছুক্ষণ আগে কোন একটা অঙ্গাণুতে যেন হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি দেখে আসলাম, একটু মনে করার চেষ্টা করো। যদি কখনো প্রশ্নে হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কথা বলা থাকে, তাহলে আমরা চলে যাই পিছনের স্লাইডগুলোতে, আমরা একটু দেখে আসি কাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আমরা আবার একটু হচ্ছে রিভাইজ করি।
আমরা দেখতে পাচ্ছি, একটু যদি খেয়াল করি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় হচ্ছে গলজি বস্তুকে, আর শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় হচ্ছে প্লাস্টিডকে। আচ্ছা, আমরা যদি দেখি যে হচ্ছে কে আবিষ্কার করেছে, 1883 সালে শিনপার নামে একজন হচ্ছে বিজ্ঞানী ছিলেন। তিনি সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের একটা প্লাস্টিড লক্ষ্য করেন এবং তিনি এর নামকরণ করেন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, যে পয়েন্টটা আমি একটু আগেও বলছিলাম যে শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এটা নিয়ে হচ্ছে বিগত বছরগুলোতে স্টুডেন্টদের মধ্যে বেশ কিন্তু কনফিউশন সৃষ্টি হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, যদি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় আমরা মাথায় রাখবো হচ্ছে এটা গলজি বস্তু, আর যদি শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় আমরা এটা মাথায় রাখবো হচ্ছে প্লাস্টিড। একটু কাছাকাছি কথা হলেও আলাদা আলাদা তথ্য মনে রাখতে হবে, ভুল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা বেশ থাকে। আচ্ছা, যেমনটি বলছিলাম, একটি উচ্চ শ্রেণীর উদ্ভিদে পরিণত কোষে প্রায় দেখা যায় 40 থেকে মোটামুটি প্রায় 40-এর কাছাকাছি হচ্ছে প্লাস্টিড থাকে, 10 থেকে 40টি প্লাস্টিড থাকে। ক্লোরোপ্লাস্টের আকৃতি বিভিন্ন উদ্ভিদে হচ্ছে বিভিন্ন রকম হয়, আমরা সবসময় বলতে পারি না যেটা লেন্স আকৃতির হবে বা পেয়ালা আকৃতির হবে। এখানে কিছু স্পেসিফিক বিগত বছরগুলোতে আসে এমন হচ্ছে ক্লোরোপ্লাস্টের আকৃতি নিয়ে আমরা একটু কথাবার্তা বলেছি। একটু যদি খেয়াল করি যে উচ্চ শ্রেণীর উদ্ভিদে সাধারণত হচ্ছে লেন্স আকৃতির হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, যত হচ্ছে বড় সড়ো উদ্ভিদ আছে, আবৃতবীজী নগ্নবীজী যত উদ্ভিদ রয়েছে, মানে উন্নত উদ্ভিদের ক্ষেত্রে। স্পাইরোগাইরা যেমন হচ্ছে শৈবালে হচ্ছে সর্বিল আকার থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। আমরা যদি বলি ইউলোথ্রিক্সের কথা, শৈবাল ছত্রাক চ্যাপ্টারে আমরা ইউলোথ্রিক্স সম্পর্কে আরও খুব বেটারভাবে জানতে পারবো। আমরা জানতে পারবো যে সেখানে ক্লোরোপ্লাস্টের আকৃতিটা হচ্ছে আংটির ন্যায় অথবা গার্ডেল আকৃতির অথবা বেল্ট আকৃতির। তিনটা কথা হচ্ছে হাসান স্যারের বইতে বলা আছে। এরপর হচ্ছে ফাইটোফোরার ক্ষেত্রে হচ্ছে গোলাকার হচ্ছে হয় ক্লোরোপ্লাস্টের আকৃতি, আর ক্ল্যামাইডোমোনাস নামের ব্যাকটেরিয়ার জন্য হয় হচ্ছে পেয়ালা আকৃতির। এবার আমরা চলে আসি, প্লাস্টিডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমেই হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি? লিউকোপ্লাস্টের অর্থ হচ্ছে এটি হচ্ছে বর্ণহীন কণিকা, এবং এই বর্ণহীন কণিকাকে যদি আমরা আলোর সংস্পর্শে নিয়ে আসি তাহলে তারা ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টে কিন্তু পরিণত হতে পারে। এখন আমাদের জানতে হবে যে এরা সাধারণত কোথায় অবস্থান করে। প্রথমেই বলেছি এরা বর্ণহীন কণিকা, এদের কোনো বর্ণ নেই, আলোর সংস্পর্শে আসলে অন্য বর্ণে কনভার্ট করতে পারে। তাহলে আসলে তারা থাকে কই? কমন সেন্স, এরা থাকে হচ্ছে মূল এবং ভূনিম্নস্থ যে কাণ্ডগুলো রয়েছে, অর্থাৎ যেখানে আলো সাধারণত পৌঁছায় না, সূর্যের আলো যেখানে পৌঁছাতে পারে না তেমন আলোহীন স্থানেই কিন্তু তারা হচ্ছে অবস্থান করে। এই লিউকোপ্লাস্টকে আমরা তাদের মধ্যে কি পদার্থ সঞ্চিত হচ্ছে তার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি। এই 3 প্রকার লিউকোপ্লাস্টগুলো হচ্ছে, প্রথমেই হলো অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কি করে? অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শ্বেতসার সঞ্চয় করে। এই যে স্টার্চ সঞ্চয় করার যে বিষয়টা, সেটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আরও আলোচনা করবো হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টারে। আমরা দেখবো হচ্ছে আসলে কার্বোহাইড্রেট জাতীয় যে ইয়েগুলো রয়েছে, গাছের জন্য যদি আমরা বলি সঞ্চয় পদার্থ হচ্ছে স্টার্চ, এই স্টার্চটা আসলে কোথায় সঞ্চিত হয়? এই যে আলুর মতো পদার্থে হচ্ছে সঞ্চিত হয়। তাহলে অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে? শ্বেতসার সঞ্চয় করে। এরপর যদি আমরা একটু খেয়াল করি, ইলাওপ্লাস্টের জন্য হচ্ছে এরা কি করে? এরা হচ্ছে তেল এবং চর্বি সঞ্চয় করে, যেমন হচ্ছে ভুট্টার বীজ, এটি একটি চমৎকার উদাহরণ। আমরা যদি বলি অ্যালিউরোপ্লাস্ট অথবা প্রোটিনোপ্লাস্ট, নামের সাথে বোঝা যাচ্ছে এটি কি সঞ্চয় করে? এটি হচ্ছে প্রোটিন সঞ্চয় করে, যেমন হচ্ছে সূর্যমুখী বীজ। আচ্ছা, লিউকোপ্লাস্ট তো বর্ণহীন কণিকা, তার মানে কি এরা তো আসলে সালোক সংশ্লেষণ করতে পারছে না। তাহলে এদের যদি আমি বলি কাজটা আসলে কি, আমরা অলরেডি বুঝে গেছি এদের কাজ হচ্ছে আসলে হলো খাদ্য সঞ্চয় করে রাখা, এবং শ্বেতসার জাতীয়, তুমি মনে করো যে শ্বেতসার জাতীয় যে পদার্থ বা খাদ্যগুলো রয়েছে এদেরকে তৈরি করাই হচ্ছে লিউকোপ্লাস্টের প্রধান কাজ। আমরা যদি একটু পাশে টাইপস অফ প্লাস্টিড দেখি, দেখো প্রোটোপ্লাস্টিড নিয়ে হচ্ছে বলা হয়েছে, লিউকোপ্লাস্ট নিয়ে কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, আমরা একটু আগে দেখলাম অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শ্বেতসার সঞ্চয় করে। এরপরে আমরা একটু পরে পড়বো হচ্ছে ক্রোমোপ্লাস্টের কালার আমরা দেখে নিই লাল কিংবা হচ্ছে কমলা বর্ণের হয়। এরপরে হচ্ছে ইলাওপ্লাস্টের কথা যদি আমরা দেখি, এটি হলুদ বর্ণ ধারণ করে, কারণ এটার মধ্যে তেল এবং চর্বি সঞ্চিত হয়ে এটার কালার হচ্ছে হলুদ করে দেয়। প্রোটিনোপ্লাস্টের জন্য আমরা দেখতে পারলাম এটা কালারটা কেমন। আর ক্লোরোপ্লাস্ট অলরেডি আমরা আগের চিত্রে দেখে এসেছি। আচ্ছা, আমরা ছবি দেখা শেষ, আমরা হচ্ছে পড়ায় ফেরত যাই। ক্রোমোপ্লাস্টের জন্য যেটা জানতে হবে, এরা সব ধরনের বর্ণ বহন করে শুধুমাত্র সবুজ ছাড়া।
সবুজ ছাড়া বাকি যে কোনো ধরনের বর্ণ এরা বহন করতে পারে, সাধারণত লাল বা কমলা কালারের হয়। এদের অবস্থান হয় উদ্ভিদের বিভিন্ন রঙিন অংশ, যেমন হচ্ছে ফুলের পাপড়ি, এবং তারপর হচ্ছে রঙিন ফল, যেমন হচ্ছে আম একটি রঙিন ফল, লিচু একটি রঙিন ফল। এই রঙিন ফলগুলোতে এরপরে হচ্ছে বীজে এবং হচ্ছে গাজরের মূলে প্রচুর পরিমাণে হচ্ছে ক্যারোটিনয়েডস থাকে। এই ক্যারোটিনয়েডস গুলো হচ্ছে গাজরের যে এই লাল বা কমলা বর্ণ, বা আমরা যদি বলি এই বর্ণ বৈশিষ্ট্যপূর্ণ যে বর্ণ রয়েছে তা সেই বর্ণ গঠন হওয়ার মেইন কারণে কিন্তু এই ক্রোমোপ্লাস্ট গুলো। এবার আমরা আসি হচ্ছে দ্য মেইন ম্যান, ক্লোরোপ্লাস্ট নিয়ে। ক্লোরোপ্লাস্ট কি? আসলে ক্লোরোপ্লাস্টই হচ্ছে যে আমাদের সালোক সংশ্লেষণ হওয়া বা বিভিন্ন যে জৈবিক প্রক্রিয়া, সেই জৈবিক প্রক্রিয়ার জন্য মেইনলি কাজ করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের গঠনটা যদি আমরা একটু খেয়াল করি, ক্লোরোপ্লাস্টের আবরণীটা হচ্ছে একটা দ্বিস্তরী আবরণী, আমরা এখানে খেয়াল করতে পারছি একটি দ্বিস্তরী আবরণী রয়েছে। এর হচ্ছে একটি বহিস্তর রয়েছে, ভিতরের দিকে রয়েছে একটি অন্তঃস্তর। আচ্ছা, এবং এই যে মেমব্রেনটা রয়েছে, সাধারণত অন্যান্য যে অঙ্গাণুর মেমব্রেন, এই অঙ্গাণুগুলোর মেমব্রেনে থাকে হচ্ছে ফসফোলিপিড, কিন্তু এই ক্ষেত্রে এর পরিবর্তে এখানে রয়েছে হচ্ছে গ্লাইকোসাইল গ্লিসারাইড। মাথায় রাখতে হবে, গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে কার পরিবর্তে? ফসফোলিপিডের পরিবর্তে। এরপর যদি আমরা খেয়াল করি, এর কিছু অংশ রয়েছে যথা হচ্ছে থাইলাকয়েড ও হচ্ছে গ্রানাম। তো অলমোস্ট আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই অংশগুলোকে হচ্ছে আমরা থাইলাকয়েড বলছি। তো এরকম 10 থেকে 100টি থাইলাকয়েড মিলে একটা হচ্ছে গ্রানাম গঠন করে। প্রতিটি ক্লোরোপ্লাস্টে প্রায় 40 থেকে 60টি গ্রানাম থাকে। এই সংখ্যাটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোতে যখন প্রশ্ন এসেছে, মাঝে মধ্যেই কিন্তু এরকম প্রশ্ন আসছে যে হচ্ছে প্রতিটি ক্লোরোপ্লাস্টে কতটি করে হচ্ছে গ্রানাম থাকে। তো গ্রানাম থাকে হচ্ছে 40 থেকে 60টি, এবং আমরা যদি বলি এক একটা গ্রানামে কত করে হচ্ছে গ্রানাম চাকতি থাকে, 5 থেকে 25টি। সংখ্যাগুলো মাথায় রাখতে হবে। প্রতি ক্লোরোপ্লাস্টে গ্রানাম থাকে 40 থেকে 60টি, কিন্তু একটা গ্রানামে কতগুলো গ্রানাম চাকতি থাকে? 5 থেকে 25টি। আচ্ছা, ক্লোরোফিল আমরা যেটা বলতাম যে হচ্ছে ক্লোরোফিলের কারণে আসলে তো ক্লোরোপ্লাস্টের কালারটা হচ্ছে সবুজ, এবং এই কারণেই তো আসলে হচ্ছে সে কি করতে পারছে? সালোক সংশ্লেষণ করতে পারছে। তো এই যে ক্লোরোফিলটা আসলে কোথায় থাকে? থাইলাকয়েডের কোয়ান্টোসোমে থাকে। আমরা যদি স্ট্রোমার কথা বলি, ক্লোরোফিলের যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটাকে হচ্ছে আমরা স্ট্রোমা বলি, এবং এই স্ট্রোমাতে আমরা যদি দেখি 70S ঘরানার যে রাইবোজোম, সেই 70S ঘরানার রাইবোজোম থাকে। এরপর আমরা খেয়াল করবো হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট নিয়ে। ফটোসিনথেটিক একটি ইউনিটে, প্রতি ইউনিটে হচ্ছে একটা ক্লোরোফিল এ, এরপরে থাকে হচ্ছে একটা ক্লোরোফিল বি, এরপরে থাকে হচ্ছে ক্যারোটিন ও জ্যান্থোফিল। এবং এই যে ক্লোরোফিল এ, এটাই হচ্ছে প্রধান ফটোসিনথেটিক অঙ্গ হিসেবে কাজ করে। বাকি যে অন্যান্য অঙ্গগুলো রয়েছে, যেটি হচ্ছে ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো হচ্ছে আসলে কাজ করে হলো অ্যান্টেনা পিগমেন্ট হিসেবে। এটা সম্পর্কে আমরা হচ্ছে যে উদ্ভিদের শারীরতত্ত্ব ক্লাসটি রয়েছে সেটাতে আরো অনেক ডিটেলস ভাবে জানতে পারবো। আপাতত আমরা এতটুকুই জানি যে এদেরকে শুধুমাত্র ক্লোরোফিল এ বাদে বাকি যে ফটোসিনথেটিক ইউনিটের অংশগুলো থাকে তাকে আমরা অ্যান্টেনা পিগমেন্ট বলি, এবং সেই সাথে এটাতে থাকে হচ্ছে প্রায় 300 থেকে 400টা এটিপি সিনথেস অণু। আচ্ছা, এবার আমরা যেমনটি মাইটোকন্ড্রিয়ার জন্য দেখেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম ছিল, একটা 70S রাইবোজোম ছিল, একটা নিজস্ব বৃত্তাকার ডিএনএ ছিল। ঠিক সেম ভাবে ক্লোরোপ্লাস্টের জন্য ঘটনাটা সেম। এদের নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং হচ্ছে রাইবোজোম থাকে, এবং এতে অ্যাজ মাচ অ্যাজ প্রায় 200-এর কাছাকাছি ডিএনএ অণু কিন্তু থাকতে পারে, যেটা অন্যান্য যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোর তুলনায় অনেক বেশি। শক্তি রূপান্তরের অঙ্গাণু নিচের কোনটিকে বলা হয়? অবশ্যই আমার যে আনসারটা হবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কাজগুলো আমরা যদি এক নজরে দেখে নিই, ক্লোরোপ্লাস্টের একদম প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ দেহে শর্করা জাতীয় যে খাদ্য, সেই শর্করা জাতীয় খাদ্য এবং কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করা। আমরা যদি খেয়াল করি, শুধুমাত্র ফটোসিনথেসিস না, এরা কি করে? এরা হচ্ছে ফটো রেসপিরেশনের মতো একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ার হচ্ছে কাজ করে, এবং কাজ করে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারে। এরা সৌরশক্তিকে জৈবিক শক্তিতে হচ্ছে রূপান্তর করতে পারে। কিভাবে? সূর্যালোকের সাহায্যে এরা অ্যাডিনোসিন ডাইফসফেট বা
এডিপির সাথে কোষে থাকা ইনঅর্গানিক যে ফসফেট রয়েছে, ইনঅর্গানিক ফসফেটের হচ্ছে যোগ করে এরা কিন্তু হচ্ছে এটিপিতে বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তরিত করতে পারে। সৌরশক্তিকে জৈব শক্তিতে রূপান্তরিত করে, এটা নিয়ে একটু কথা বলি। মেইনলি ক্লোরোপ্লাস্ট সৌরশক্তিকে যে জৈবিক শক্তিতে রূপান্তরিত করে, এই পার্টটা আমরা যদিও হচ্ছে সালোক সংশ্লেষণের একটা অংশ, তারপরে এখানে একটু টাচ দিয়ে যাই, পরিণত করে হচ্ছে হলো এটিপি, NADPH2 ইত্যাদি ইত্যাদিতে পরিণত করে। এদেরকে আমরা সাধারণত হচ্ছে আত্তীকরণ শক্তি বলে থাকি। এটা আমরা অ্যাজ এ হোল আরো হচ্ছে ডিটেলস সম্পর্কে জানবো, এখানে এতটুকু জানলেই হচ্ছে চলবে। আচ্ছা, প্লাস এরা কি করতে পারে, ক্লোরোপ্লাস্টে যদি নিজের জন্য কোনো প্রয়োজনীয় প্রোটিন তৈরি হয় কিংবা হচ্ছে নিউক্লিক অ্যাসিড দরকার পড়ে, তাহলে কিন্তু সে সেটা তৈরি করতে সক্ষম, এবং এটার জন্য তার নিজস্ব প্রোটিন বা নিজস্ব নিউক্লিক অ্যাসিড তৈরি করার জন্য তার কিন্তু হচ্ছে নিউক্লিয়াসের কাছ থেকে কোনো পারমিশন নিতে হয় না। তার মধ্যে যে বৃত্তাকার তুমি মনে করো হচ্ছে রয়েছে, আমরা দেখো আগের গঠনেই দেখতে পাচ্ছি যে নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে। তো এই যে নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম থাকে, এই বৃত্তাকার ডিএনএ থেকে সে চাইলেই কি করতে পারে, নিজের জন্য নিউক্লিক অ্যাসিড গঠন করতে পারে, এবং যে রাইবোজোম থাকে সেই রাইবোজোমে কি করতে পারে, এই নিউক্লিক অ্যাসিড নিয়ে এসে সেই রাইবোজোমে হচ্ছে প্রোটিন গঠন করতে পারে। সাইটোপ্লাজমের ইনহেরিটেন্সে কাজ করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং বায়োকার্বন ডাই অক্সাইডকে কোয়ান্টোসোমে সংবন্ধন করে ক্লোরোপ্লাস্ট। এবার আসি হচ্ছে একটি অঙ্গাণু, একটু লেস ইম্পর্টেন্ট কিছু অঙ্গাণু আমরা এখন পড়বো। তার মধ্যে একটি হচ্ছে সেন্ট্রিওল, প্রথম নামকরণ করেছিলেন বোভেরি নামে একজন বিজ্ঞানী। এর গঠন হচ্ছে, এর যে প্রাচীরটা রয়েছে, প্রাচীরটা হচ্ছে সিলিন্ডারের মতো, বা পুরো হোল যে অঙ্গাণুটা রয়েছে এটা দেখতে কিছুটা হচ্ছে সিলিন্ডারের মতো। আমরা যদি একটু খেয়াল করি, এর রয়েছে হচ্ছে ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস। প্রাচীর 9টি অনুনালিকা নিয়ে গঠিত, প্রত্যেকটা অনুনালিকায় 3টি করে উপনালিকা থাকে। আমরা একটু খেয়াল করে দেখি, এখানে হচ্ছে 9টি উপনালিকা নিয়ে একটা সিলিন্ডার ওয়ালের মতো গঠন হয়েছে, এবং এই যে 9টি অনুনালিকা বা ত্রয়ী অনুনালিকা, এর মধ্যে একটু খেয়াল করি প্রত্যেকটার মধ্যে 1 2 3, আবার এখানে যদি খেয়াল করি 1 2 3, এভাবে হচ্ছে 3টি করে কিন্তু কি থাকে, উপনালিকা থাকে। এবং এই যে ত্রয়ী বা ট্রিপলেটস গুলোকে একসাথে বেঁধে রাখে যোজক বা হচ্ছে লিঙ্কার। রাসায়নিকভাবে সেন্ট্রিওল প্রধানত হচ্ছে প্রোটিন, লিপিড এবং এটিপি দিয়ে গঠিত হয়। প্রশ্ন আসতে পারে যে সেন্ট্রিওল কোন কোষে অনুপস্থিত থাকে হচ্ছে আদি কোষে, এরপরে হচ্ছে ডায়াটাম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদ ইত্যাদি ইত্যাদি উদ্ভিদে। আচ্ছা, আমরা একটু জেনে নেই সেন্ট্রিওলের আসলে কাজটা কি। সেন্ট্রিওলের কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় মেরুমাকুতন্ত্র গঠন করে এরা হচ্ছে প্রান্তীয় গমনে হেল্প করে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই যে সেন্ট্রোমিয়ারগুলো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে আরো ভালোভাবে পড়বো। এখানে যে হচ্ছে ট্র্যাকশন ফাইবারগুলো আছে, ট্র্যাকশন ফাইবারের সাথে আমার যে ক্রোমোজোমের পার্টগুলো, ক্রোমাটিড তন্তু, এগুলো হচ্ছে লাগানো আছে। তো একটা টাইমের পরে এদেরকে তো হচ্ছে আলাদা হয়ে 2 পার্টে বা 2 অংশে হচ্ছে চলে যেতে হয়। তো এই যে মেরুমাকুতন্ত্র গঠন করে, এই যে তাদের যে একটা প্রান্তে চলে যাওয়া, এই প্রান্তে চলে যাওয়াটাকে আমরা বলছি হচ্ছে প্রান্তীয় গমন। এই প্রান্তীয় গমনে প্রধানত হেল্প করে হচ্ছে সেন্ট্রিওল। আচ্ছা, আমরা জানি সিলিয়া, ফ্লাজেলা এই টার্মসগুলোর সাথে আমরা বোটানিতে মোটামুটি বেশ ভালোভাবে পরিচিত। তো এই সিলিয়া এবং ফ্লাজেলাগুলো আসলে কে তৈরি করে? এগুলো তৈরি করে হচ্ছে সেন্ট্রিওল। আমাদের শুক্রাণুর যে লেজ রয়েছে, যে লেজের সাহায্যে সাঁতার কেটে শুক্রাণু কি হয়, পুং জননতন্ত্র থেকে নিক্ষিপ্ত হয়ে স্ত্রী জননতন্ত্রে পৌঁছায়, এবং যে অংশের মাধ্যমে সাঁতার কাটতে কাটতে হচ্ছে পর্যন্ত পৌঁছায়, ডিম্বাণুর প্রাচীর পর্যন্ত পৌঁছায়, সেটা হচ্ছে শুক্রাণুর লেজ। এই শুক্রাণুর লেজটা গঠন করে দেয় হচ্ছে সেন্ট্রিওল। আর কোষ বিভাজনে সহায়তা করে, এটা তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কোষমাকুতন্ত্র গঠন করছে। এবার চলে আসি কোষীয় কঙ্কাল বা হচ্ছে সাইটোস্কেলেটন নিয়ে। সাইটোস্কেলেটন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য রিসেন্ট বছরগুলোতে একটু ইম্পর্টেন্ট হয়েছে। আগের যদি হচ্ছে মানে কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, বিগত 10-15 বছরে দেখা গেছে যে একটা সার্টেন পিরিয়ড ব্রেকের পরপরই দেখা গেছে 1 বছর 2 বছর কিংবা প্রতি 3 বছর পর পর দেখা গেছে যে সাইটোস্কেলিটন থেকে হচ্ছে প্রশ্ন এসেছে। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখো, তোমরা দেখতে পাবা। বা ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিট কিংবা হচ্ছে বায়োলজি আনসার করতে হয়, অর্থাৎ বোটানি আনসার করতে হয়, এরকম যে কোনো ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষায় কিন্তু সাইটোস্কেলিটন থেকে প্রায়ই প্রশ্ন আসে। তো এই সাইটোস্কেলিটনটাকে আমরা হচ্ছে 3 ধরনের সূত্রক দিয়ে জাজ করতে পারি। সূত্রক 3টি হচ্ছে মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউলস।
আমরা যদি মাইক্রোফিলামেন্ট সম্পর্কে কিছুটা জানতে চাই, এরা সাধারণত দুটি প্রোটিন দিয়ে গঠিত হয়। এই দুটি প্রোটিনের নাম হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। আমরা মাথায় রাখতে পারি AM দিয়ে, আমরা যে সময় যেমন মাপি 8 AM সকাল 8টা, তো এইভাবে আমরা AM দিয়ে মাইক্রোফিলামেন্টের কথা মনে রাখতে পারি। এরা অ্যাক্টিন এবং মায়োসিন নামে দুটি প্রোটিন দিয়ে গঠিত হয়। এদের হচ্ছে প্রথম কে আবিষ্কার করেছেন বা পর্যবেক্ষণ করেছেন, এদেরকে আবিষ্কার করেছেন হচ্ছে প্যালেভিস নামের একজন বিজ্ঞানী, এবং তিনি একে অ্যাক্টিন ফিলামেন্ট বলেও অভিহিত করেছেন। আমরা একটু মাইক্রোফিলামেন্টের কাজটা সম্পর্কে জেনে নিই। আমাদের কোষের যে আকৃতি রয়েছে, এই কোষের আকৃতি দান করে এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করে মাইক্রোফিলামেন্ট। খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। কোষের আকৃতি দান করে, কোষ প্রাচীর তো অবশ্যই আকৃতি দান করে, সেই সাথে কোষের আকৃতি দানে হেল্প করে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদানেও কিন্তু হচ্ছে অংশগ্রহণ করে। এবং এরা কোষের কি করে, সাইটোকাইনোসিস ঘটায়, সাইটোকাইনোসিস ঘটিয়ে কোষ বিভাজনে হেল্প করে এবং কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তনে অংশগ্রহণ করে। একটু খেয়াল করি মাইক্রোটিবিউলসের কথা। মাইক্রোটিবিউলস, প্রতিটা মাইক্রোটিবিউলসে 13টি প্রোটিবিউল সর্পিল আকারে সজ্জিত থাকে। এই জিনিসটি জানতে হবে যে কতটি প্রোটিবিউল থাকে, 13টি। কিভাবে সজ্জিত থাকে, সর্পিল আকারে সজ্জিত থাকে। এবং এতে আমরা যেমন মাইক্রোফিলামেন্টের জন্য AM দিয়ে মনে রেখেছিলাম অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন থাকে, এই ক্ষেত্রে টিবিউলিন নামক একটি প্রোটিন হচ্ছে থাকে। মাইক্রোটিবিউলসের কাজগুলো হচ্ছে আমরা একটু জেনে নিই। এটি ফ্লাজেলা এবং সিলিয়া ইত্যাদির বিচলনে হচ্ছে হেল্প করে। মাইক্রো যে ফাইব্রিল থাকে, এই মাইক্রোফাইব্রিলের বিন্যাস কিভাবে হচ্ছে কোষের মধ্যে মাইক্রোফাইব্রিল হচ্ছে ছড়িয়ে থাকবে সেটা নির্দেশ করে। কোষ বিভাজনের সময় এটি কি তৈরি করতে পারে, মাকুযন্ত্র কিংবা হচ্ছে মাইটোটিক অ্যাপারেটাস। মাকুযন্ত্র এবং মাইটোটিক অ্যাপারেটাসকে তৈরি করে সাইটোস্কেলেটন। এরপর যদি আমরা আসি, এরা কি করে, এরা হচ্ছে সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করে, সাইটোকঙ্কালের ভূমিকা পালন করে। যদি একদম স্পেসিফিক্যালি বলতে হয়, আসলে এরা তো সবাই হচ্ছে কোষীয় কঙ্কালের বা সাইটোস্কেলেটনের হচ্ছে পার্ট। তারপর যদি একদম স্পেসিফিক্যালি কখনো বলতে হয় যে সাইটোকঙ্কাল, এই সাইটোকঙ্কালের ভূমিকা পালন করে হচ্ছে মাইক্রোটিবিউলস, এবং এরা কোষ প্রাচীর গঠনেও কিন্তু সাহায্য করে। আর এক ধরনের নন মেজর এক ধরনের হচ্ছে ফিলামেন্ট রয়েছে, যার নাম আমরা বলি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরা সাধারণত 4 ধরনের হয়ে থাকে। 4 ধরনের নাম আমরা মাথায় রাখতে পারি KLNV দিয়ে। KLNV ছোট করে আমরা KLNV দিয়ে মনে রাখতে পারি। কেরাটিন, ল্যামিন, এরপর হচ্ছে N দিয়ে হচ্ছে নিউরোফিলামেন্ট, আর V দিয়ে হচ্ছে ভাইমেন্টিস। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের যদি আমরা কাজ দেখি, এরাও হচ্ছে ওই সেম কোষের আকৃতি প্রদান করে, যান্ত্রিক দৃঢ়তায় অংশগ্রহণ করে এবং কোষের যে অন্যান্য তন্তু থাকে সেগুলোকে হচ্ছে যথাস্থানে ধরে রাখতে সাহায্য করে। এবার আমরা চলে আসি কোষের সকল বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে যে অঙ্গাণু অর্থাৎ নিউক্লিয়াস নিয়ে আমরা খুব এলাবোরেটলি ডিসকাস করব, কারণ বিগত বছরের ভর্তি পরীক্ষাগুলোতে নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের প্রতিটি অংশ কিভাবে কাজ করে, কি কাজ করে তা নিয়ে অসংখ্যবার কিন্তু প্রশ্ন এসেছে। এখন আমরা যদি খেয়াল করি, নিউক্লিয়াসের অপর নাম যদি আমরা বলি, এটা হয় কোষের মস্তিষ্ক বা হচ্ছে কেন্দ্রিকা। এর আবিষ্কার করেন হচ্ছে রবার্ট ব্রাউন। আবিষ্কারকের নামটা অবশ্যই জানতে হবে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, যে আবিষ্কারক ছিলেন রবার্ট ব্রাউন। কত সালে করেছেন? 1831 সালে। প্রথম কোথায় করেছেন? পত্রকোষে এটি হচ্ছে আবিষ্কার করেন। আচ্ছা, এবার আয়তন সাধারণত 10 to 15% আয়তন দখল করে রাখে এটি কোষে, এবং যখন হচ্ছে এটি শুক্রাণুতে থাকে, নিউক্লিয়াস যখন হচ্ছে শুক্রাণুতে থাকে, তখন শুক্রাণুর দেহের প্রায় 90% জায়গায় কিন্তু নিউক্লিয়াস হচ্ছে দখল করে রাখে। এখন সব কোষে নিউক্লিয়াস থাকলেও কিছু কিছু কোষে নিউক্লিয়াস হচ্ছে অনুপস্থিত। প্রথম কথা, মানুষের পরিণত আরবিসি, এটা নিয়ে আমি একটু বলে ফেলেছিলাম, যদিও এটা হচ্ছে জুলজির একটা পোর্শন, বাট তারপর আমি লোভ সামলাতে না পেরে বলে ফেলেছিলাম যে কেন হচ্ছে পরিণত আরবিসিতে কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এছাড়া হচ্ছে আদি কোষে তো নিউক্লিয়াস থাকে না, এটা তো আমরা অলরেডি জানি। সিফ কোষে নিউক্লিয়াস থাকে না, ভেসেল কোষে নিউক্লিয়াস থাকে না, এবং যে অনুচক্রিকা, যে আমরা যদি বলি হচ্ছে থ্রম্বোসাইট বা প্লাটিলেট, এই প্লাটিলেটে হচ্ছে নিউক্লিয়াস উপস্থিত নয়। যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে একটি নিউক্লিয়াসের গঠন, আমরা একটা চমৎকার একটা নিউক্লিয়াস, গোল একটি নিউক্লিয়াসের হচ্ছে ছবি দেখতে পাচ্ছি। তো নিউক্লিয়াসের গঠনকে আমরা যদি একদম ব্রড হেডলাইনে বলি, 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, এর যে বাইরের যে অংশটি রয়েছে, বাইরের যে দ্বিস্তরী আবরণ রয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। এর ভিতরে যে তরল অংশটি থাকে, গাঢ় তরল অংশ, তাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম।
এরপরে এই যে সুতার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি নিউক্লিওপ্লাজমের মধ্যে ভাসছে, এই যে সুতার মতো অংশ, এদেরকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম অথবা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এবং সবার লাস্টে আমরা যদি একটু খেয়াল করি, একদম ঠিক মাঝ বরাবর একটি আরো গোলাকৃতির ঘন একটি অংশ রয়েছে, এই ঘন অংশটিকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলাস। এবার আমরা জেনে নেই কার কাজ কোনটা। নিউক্লিয়ার এনভেলাপ এটা একটা দ্বিস্তরী বিশিষ্ট হচ্ছে ঝিল্লি এবং হচ্ছে দুইটা স্তর থাকে এর, এবং এই দুইটা ঝিল্লির মধ্যবর্তী যে ফাঁকা স্থান থাকে, আমরা যদি একটু খেয়াল করি, আমি যেখানে মাউসের কার্সারটা রেখেছি, এই যে ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানটাকে আমরা সাধারণত বলি হচ্ছে পেরি নিউক্লিয়ার স্পেস। এবার আসি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা কি? এটা আসলে সাইটোপ্লাজমেরই একটা অংশ বা প্রোটোপ্লাজমেরই একটা অংশ, এবং এটা প্রোটোপ্লাজমের হচ্ছে বৈশিষ্ট্য সম্পন্ন। তবুও আমরা সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিছুক্ষণ পরে দেখে নিব। আমরা যদি দেখি, এখানে রয়েছে হলো নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে এই যে সুতার মতো যে অংশগুলো থাকে, এগুলাকে আমরা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বলি। এই নিউক্লিয়ার রেটিকুলামগুলো কি হিসেবে কাজ করে? বংশগতির বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে কাজ করে, এবং mRNA সংশ্লেষণের মাধ্যমে প্রোটিনের যে বার্তা থাকে সেই প্রোটিনের বার্তা হচ্ছে প্রেরণ করে। নিউক্লিওলাসের কাজটা কি? নিউক্লিওলাসের অনেকগুলো কাজ রয়েছে। এটি 1881 সালে সর্বপ্রথম আবিষ্কার করা হচ্ছে ফন্টানা, এবং এটার নাম যে নিউক্লিওলাস তার নামকরণ করেন হচ্ছে বোম্যান। তো এর কাজগুলো মেইনলি কি? এর কাজ হচ্ছে, প্রথম কাজ রাইবোজোম সৃষ্টি করা, 2 নাম্বার নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করা, অর্থাৎ আমাদের যে নিউক্লিওটাইডগুলো রয়েছে, আমরা নিউক্লিওটাইড বলতে আসলে কাকে বুঝি বা নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি, সেই সম্পর্কে আমরা এই ক্লাসের যে তৃতীয় অংশ হচ্ছে জানতে পারবো। আপাতত এতটুকু জানি যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কে? ভান্ডার হিসেবে কাজ করে হচ্ছে নিউক্লিওলাস। একটু মাথায় রাখি, ভান্ডার এই ওয়ার্ডটা ইউজ করে 2 ধরনের কিন্তু অবজেক্টিভ আসতে পারে। প্রথম আসে হচ্ছে যে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইমের ভান্ডার কোনটা, কিছুক্ষণ আগে কিন্তু পড়ে আসলাম কোনটা, সেটা হচ্ছে লাইসোজোম। আর যখন তোমাকে বলা হবে নিউক্লিওটাইডের ভান্ডার কোনটা, আমাদের মাথায় রাখতে হবে নামের সাথে মিলিয়ে নিউক্লিওলাস। আচ্ছা, এতে নিউক্লিওটাইড তো আছেই, সবচেয়ে বেশি তুমি মনে করো হচ্ছে বিভিন্ন প্রকার আরএনএ, তুমি মনে করো হচ্ছে সংশ্লেষ করা, এরপরে হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, এবং প্রোটিনগুলো শুধুমাত্র সংশ্লেষ করাই না, তাদেরকে সংরক্ষণ করাও কিন্তু নিউক্লিওলাসের কাজ। পাশাপাশি ক্রোমোজোমাল যে চলন থাকে, ক্রোমোজোমাল চলনে নিউক্লিওলাস একটি বিরাট ভূমিকা পালন করে, এবং একটা ক্রোমোজোমের যে স্থানে এই নিউক্লিওলাসটা লাগানো থাকে সেই স্থানকে বলা হয় হচ্ছে স্যাট বা হচ্ছে গৌণকুঞ্চন। যেমনটি বলছিলাম যে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে হচ্ছে একটু পার্থক্য আমরা পড়ে নিব। আমরা যদি একটু খেয়াল করি অবস্থানটা কোথায় হয়, সাইটোপ্লাজমের অবস্থান হয় অবশ্যই হচ্ছে প্লাজমা মেমব্রেন থেকে নিউক্লিয়ার এনভেলপের মাঝখানের যে জায়গাটা সেখানে। আবার নিউক্লিওপ্লাজমের জন্য কি, নিউক্লিয়ার এনভেলপের ভিতরে যতটুকু হচ্ছে মানে সাবস্টেন্স থাকে তার পুরোটাই হচ্ছে নিউক্লিওপ্লাজমের অন্তর্গত। আমরা যদি একটু খেয়াল করে দেখি, সাইটোপ্লাজমে প্রোটিন এবং রাইবোজোমের উপস্থিতি বেশ কম। যদি হচ্ছে নিউক্লিওপ্লাজমের কথা চিন্তা করি, নিউক্লিওপ্লাজমের ভিতরে রাইবোজোম এবং প্রোটিনের উপস্থিতি কিন্তু অনেক বেশি। অলরেডি আমরা বলে ফেলেছি যে এটা হচ্ছে কিসের ভান্ডার হিসেবে কাজ করে, এটা হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। আচ্ছা, প্রধান অংশ কে কার প্রধান অংশ? সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের প্রধান অংশ, আর নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের প্রধান অংশ। যদি আমরা বলি কোনো রঞ্জক পদার্থের কথা, সাধারণত সাইটোপ্লাজমে হচ্ছে কোনো রঞ্জক পদার্থ থাকে না। দুঃখিত, সাইটোপ্লাজমে হচ্ছে রঞ্জক পদার্থ থাকে, নিউক্লিওপ্লাজমে রঞ্জক পদার্থ থাকে না। আর যদি আমরা বলি নিউক্লিক অ্যাসিডের কথা, সাইটোপ্লাজমে কখনোই হচ্ছে সাধারণত ওপেন অবস্থায় নিউক্লিক অ্যাসিড থাকে না। মেইনলি নিউক্লিক অ্যাসিড থাকে নিউক্লিওলাসে বা হচ্ছে নিউক্লিওপ্লাজমে। আচ্ছা, এবার যদি আমরা খেয়াল করি এরা কে কোন কাজ করে, এরা হচ্ছে কোষীয় অঙ্গাণু ধারণ করে, আর নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন ধারণ করে। কাজের মধ্যে যদি আরও খেয়াল করি যে কোষীয় বিপাক ক্রিয়ার সকল কাঁচামাল সরবরাহ করে কে? সাইটোপ্লাজম। এবং ডিএনএ তৈরির, আমাদের মাথায় রাখতে হবে, ডিএনএ তৈরির কাঁচামাল সরবরাহ করে একটি অঙ্গাণু, সেটা হচ্ছে নিউক্লিওলাস, অর্থাৎ এটা কোথায় থাকে? নিউক্লিওপ্লাজমে থাকে। এবার আমরা তো নিউক্লিওলাস অনেকগুলো টার্ম পড়লাম, আমরা আজকের চ্যাপ্টারের একদম প্রায় শেষ স্লাইডে চলে এসেছি। বাকি যে চ্যাপ্টারের অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে তা পরবর্তীতে আলোচনা হবে। ক্রোমোজোম থেকে বাকি যে শেষ পর্যন্ত অংশ সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো যেটা বলছিলাম যে শেষ করে দেই, নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য। নিউক্লিয়াস অ্যাজ এ হোল প্রোটিন সংশ্লেষণে অংশ নেয় না, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে থাকা নিউক্লিওলাস আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে অংশ নেয়।
নিউক্লিয়াসে মেইনলি থাকে হচ্ছে ডিএনএ, কিন্তু এর ভিতরে যে নিউক্লিওলাস আছে তার ভিতরে হচ্ছে বেশিরভাগই থাকে হচ্ছে আরএনএ। সো যার মধ্যে ডিএনএ আছে অর্থাৎ নিউক্লিয়াসে তারা কি করে বংশগতির গুণাবলী বহন করে, আর নিউক্লিওলাস বংশগতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা সোললি হচ্ছে ডিএনএ থেকে আসা এমআরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ নিয়ে কাজ করে। আমরা যদি এদের কাজ সম্পর্কে জানতে চাই, নিউক্লিয়াস অ্যাজ এ হোল কোষের সকল কাজকে নিয়ন্ত্রণ করে এবং নিউক্লিওলাস যেটা করে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি দেখি নিউক্লিয়াসের অংশই তো হচ্ছে আসলে নিউক্লিওলাস, কিন্তু নিউক্লিয়াস যদি আমরা নিউক্লিওলাস ছাড়া চিন্তা করি এটি প্রোটিন সংশ্লেষণে কোনো কাজ করে না, এটা মেইনলি হচ্ছে কনসিস্ট অফ ডিএনএ নিয়ে কাজ করে এবং কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। অন দ্য আদার হ্যান্ড আমরা যতবারই হচ্ছে নিউক্লিওলাস নিয়ে কথা বলতে গেছি বা পড়তে গেছি প্রত্যেকবারই আমরা একটা জিনিসই দেখছি যে এখানে হচ্ছে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণের উপরে বারবার জোর দেওয়া হচ্ছে এবং এর বংশগতির সাথে কোনো সম্পর্ক নেই। বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা কিছু প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। দেখো প্লাস্টিক থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে, যেমন হচ্ছে উদ্ভিদ কোষের যে সাইটোপ্লাজম রয়েছে তার সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কি বলে একটু আগে আমরা পড়ে আসলাম, অ্যালিউরোপ্লাস্ট। এরপরে যদি আমরা খেয়াল করি কোন বর্ণকণিকার জন্য ফুলের রং হলুদ দেখায়, এটা আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 2005 সালে এসেছে, বিটা জ্যান্থিন আর হচ্ছে ক্যারোটিন। এটা নিয়ে একটু কথা বলে নেই এই ফাঁকে। ক্যারোটিন হচ্ছে লাল কালার আর জ্যান্থিন হচ্ছে সাধারণত হচ্ছে কমলা বা হলুদ কালার। তো প্রশ্নে কোনো জায়গায় যদি হচ্ছে কমলা, হলুদ বা এর কাছাকাছি কোনো বর্ণ সম্পর্কে প্রশ্ন করা হয় আমরা অপশনে খুঁজবো কোথায় জ্যান্থিন কথাটি আছে। এই যে জ্যান্থিন, বিটা জ্যান্থিন কথাটি রয়েছে আমরা ইজিলি এখান থেকে দাগায় দিয়ে আসতে পারি। এরপরে যদি থাকে হচ্ছে থাইলাকয়েড কোথায় থাকে, আমরা অলরেডি জানি যে থাইলাকয়েড মেমব্রেন ক্লোরোপ্লাস্টে অবস্থান করে। এরপর যদি আমরা একটু কোষ প্রাচীর থেকে দেখি যে উদ্ভিদ কোষে নিম্নের কোনটি অনুপস্থিত, দেখবো হচ্ছে কাইটিন। আমরা জানি সেলুলোজ, ফসফোলিপিড এগুলো হচ্ছে তুমি মনে করো হচ্ছে থাকে। কাইটিন উদ্ভিদের যদি আমরা বলি উদ্ভিদ কোষে বিদ্যমান নয়। কোষ প্রাচীর প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত, অর্থাৎ জানতে চেয়েছে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। আচ্ছা, ম্যাক্রোফাইব্রিলে নিম্নে কত পার্সেন্ট হচ্ছে সেলুলোজ থাকে? 5 থেকে 15%। এটা আমরা যখন ম্যাক্রোফাইব্রিল পড়েছি তখন আমরা দেখেছি। এরপরে যে জায়গাটা থেকে যেটা বলেছিলাম যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে মাইটোকন্ড্রিয়া থেকে প্রথম প্রশ্নটা যদি দেখি কেপস চক্র কোথায় হয়, আমরা জানি শ্বসনের যে সকল প্রক্রিয়া রয়েছে গ্লাইকোলাইসিস বাদে সবগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় সংযুক্ত থাকে। এই প্রশ্নটা যে নিম্নের কোন কোষাঙ্গে ডিএনএ থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা 2011 সালে এসেছে। তো এখানে আমরা প্রথমেই খুঁজবো ক্লোরোপ্লাস্ট কিংবা মাইটোকন্ড্রিয়া আছে কিনা। তো একসাথে কখনোই হচ্ছে দুইটা থাকবে না, ডাবল আনসার হওয়ার আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো স্কোপ নাই। তো আমরা যেটা করবো আমরা দেখবো হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে কি থাকে, কোষাঙ্গে ডিএনএ থাকে। যদি মাইটোকন্ড্রিয়া না থাকে এখানে যদি ক্লোরোপ্লাস্ট থাকতো আনসার কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্টই হতো। আমিষ সংশ্লেষণ এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন করে কে? মাইটোকন্ড্রিয়া। নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে? এটা খুব ইম্পর্টেন্ট একটা যদি আমি বলি প্রশ্ন যে আমাদের দেহের কোন অঙ্গে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে? যকৃতের মধ্যে, লিভারে হচ্ছে, কারণ লিভারে হচ্ছে আমাদের বডির প্রচুর বিপাকীয় কার্যাবলী সাধন হয়। এটা আমাদের জুলজির যে রয়েছে পরিপাকতন্ত্রের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের ক্লাসে আরো এলাবোরেটলি হচ্ছে আলোচনা করা হবে। তো আমরা এতটুকু এখান থেকে জেনে নিই যে যকৃত থেকেই পড়ে। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের কোনটিকে কোষের শক্তি কেন্দ্র বলা হয়? ওই যে মনে আছে একটা কার্টুন বলছিল আই হ্যাভ গট দ্য পাওয়ার, অর্থাৎ এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি কেন্দ্র বলা হয়।